হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো, ব্র্যান্ড বিল্ডিং ব্লুপ্রিন্ট, অর্থাৎ হাউ টু বিল্ড আ ব্র্যান্ড ফ্রম স্ক্র্যাচ। অর্থাৎ আমরা স্ক্র্যাচ থেকে একদম জিরো জিরো থেকে একটা ব্র্যান্ডকে কিভাবে স্টেপ বাই স্টেপ বিল্ড করতে পারি সেটার উপর আমরা ইনডেপথ আজকে আলোচনা করব। তো আই হোপ এটা আমাদের খুবই হেল্পফুল একটা ক্লাস হবে, যেটা আমাদের আসলে প্রত্যেকের মধ্যেই, আমি যখনই কথা বলি বিশেষ করে সেমি উদ্যোক্তাদের, সবার একটা কমন কথা আমি শুনতে পাই, স্যার আমি একটা ব্র্যান্ড বিল্ড করতে চাই। কিভাবে করব? ব্র্যান্ড বিল্ড করতে চাই। এই যে যে বারবার বলা, মনের ভিতরে একটা আকুতি, একটা মানে চাওয়া যে একটা ব্র্যান্ড, মনের মতো করে একটা ব্র্যান্ড আমি বানাতে চাই। তো আসলে এই ব্র্যান্ড বানাতে কি কি জিনিস লাগে, কিভাবে একটা সাধারণ পণ্য, কিভাবে একটা লোগো, কিভাবে একটা নাম মানুষের হৃদয় দখল করে নেয়, একটা ব্র্যান্ড হয়ে ওঠে, সেই রেসিপিটা আজকে আমি চেষ্টা করব দেওয়ার অল্প সময়ের মধ্যে। যদিও একটা ক্লাসে আসলে ব্র্যান্ডকে কাভার করা খুবই টাফ জব, অ্যান্ড আমি অল্প সময়ে যতটুকু পারি আমরা একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব, যেটা আসলে আমাদেরকে ভিন্নভাবে ভাবতে হেল্প করবে। আসলে কিভাবে ব্র্যান্ড হয়ে ওঠে অন্তত এতটুকু আমরা ক্রিস্টাল ক্লিয়ার আজকে বুঝতে পারবো। অ্যান্ড এটা আমরা যদি ফলো করি, ডে বাই ডে একটা বড় ব্র্যান্ড আমরা তৈরিও করতে পারবো। কারণ ব্র্যান্ড বিল্ডিং নট এ মানে সিঙ্গেল ডে ওয়ার্ক, যে একটা টেস্ট ম্যাচ মানে ওয়ান ডে ম্যাচ বা T20 ম্যাচ এমন না, এটা একটা টেস্ট ম্যাচের মতো। সো এটা লঙ্গার ভার্সন, একটা ইনিংস, যেটা আসলে ডে বাই ডে একটু 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 করে বিল্ড করতে করতে একটা ব্র্যান্ড হয়ে ওঠে। সো সবার এই স্বপ্নের যে জায়গাটা, আমরা একটা ব্র্যান্ড বানাতে চাই, এবং আজকে পৃথিবী জুড়ে যেই ব্র্যান্ডগুলোর নাম দেখতে পাই, ওই ব্র্যান্ডের ফাউন্ডাররা হয়তো আজকে পৃথিবীতে নাই, বাট তাদের রেখে যাওয়া ব্র্যান্ড, সেই কোকাকোলা 1886 সালে তৈরি হয়েছে, কিন্তু আজকের দিনেও আমরা যখন কোকে চুমুক দেই বা কোকের অ্যাড দেখি, তখন আমাদের মনে হয় যে ও আচ্ছা, এটা মনে হয় একদম জীবন্ত, মানে রিফ্রেশড একটা ব্র্যান্ড, মানে আজকেই জন্ম হলো। এরকমভাবেই ব্র্যান্ডগুলো আসলে শত শত বছর ধরে পৃথিবীতে বেঁচে থাকে। আমরা হয়তো পৃথিবী থেকে চলে যাব, বাট আমরা যদি একটা ব্র্যান্ড বানিয়ে যেতে পারি, সে কিন্তু শত শত বছর ধরে, হাজার বছর ধরে মানুষকে সার্ভিস দিতে থাকবে। সো আমরা একটু বোঝার চেষ্টা করি যে আসলে ব্র্যান্ড জিনিসটা কি। সবাইকে ওয়েলকাম করছি ব্র্যান্ড বিল্ডিং ব্লুপ্রিন্ট, হাউ টু বিল্ড আ ব্র্যান্ড ফ্রম স্ক্র্যাচ। বরাবর মতো আমি কোচ কাঞ্চন আপনাদের সাথে আছি। সো ব্র্যান্ডিং ব্যাপারটা আসলে অনেকটা হাতির মতো। ব্র্যান্ড ইজ অ্যান এলিফ্যান্ট। কেন হাতির মতো? আমরা এই গল্পটা নিশ্চয়ই আমাদের ভারতীয় উপমহাদেশের খুবই প্রচলিত একটা গল্প, এবং যেটা ওয়ার্ল্ড ওয়াইড অনেক জায়গাতে বিভিন্ন কিছু বোঝানোর জন্য ইউজ হয়। অ্যান্ড আমি যখন এই ব্র্যান্ডের ক্লাসটা গোছাচ্ছিলাম, তখন আমার কাছে অনেকটা এরকম মনে হচ্ছিল যে ব্র্যান্ড হচ্ছে অন্ধের হাতি দেখা। আপনারা নিশ্চয়ই জানেন যে 5-6 জন অন্ধ মানুষ একটা হাতির দেখতে গিয়েছিল, এবং হাতির বিভিন্ন পার্ট ধরে ধরে তারা এক একজন এক এক কথা বলছিল। যে হাতির লেজটা ধরেছে সে সুন্দর করে বলছিল যে এটা একটা দড়ির মতো। কেউ হাতির যে পেটের অংশটা যে ধরছিল, সে তো চোখে দেখে না, অন্ধ, শুধুমাত্র অতটুকু হাতের স্পর্শে সে যতটুকু বুঝতে পারছিল, সেইভাবে সে ওই পেটের অংশ ধরে বলছিল ইটস এ ওয়াল। অ্যান্ড কেউ উপরের পার্ট ধরে মনে করছিল এটা একটা ফ্যানের মতো, কেউ হাতির মানে কি বলে সুর ধরে ভাবছিল যে এটা একটা সাপের মতো। তো এরকম কেউ আবার পা ধরে জড়িয়ে ভাবতেছিল যে এটা একটা গাছের মতো আসলে হাতি। তো 6 জন 6 জায়গা থেকে 6 ভাবে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছিল। বাট আসলে হলিস্টিকভাবে হাতিটা কিন্তু টোটালি আলাদা জিনিস। তার ওই বিক্ষিপ্ত ছোট ছোট পার্ট ধরে ধরে এক একজন এটা বলার চেষ্টা করছিল। সো আমি মজা করে এই স্লাইডটা দিয়েছি, এবং ব্র্যান্ডটা বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে ব্র্যান্ড বিল্ডিং নিয়ে, ব্র্যান্ড শব্দটা যখন আমরা বলি, আমি দেখি যে এই অন্ধের হাতি দেখার মতো করে এক একজন এক একভাবে ব্যাখ্যা করি। একজন গ্রাফিক ডিজাইনের কাছে যখন আপনি যাবেন, তখন তার কাছে ব্র্যান্ড মানি হচ্ছে শুধুমাত্র সুন্দর সুন্দর ডিজাইন, কালারফুল ডিজাইন। আবার আপনি যখন একজন প্রোডাক্ট ম্যানেজারের কাছে যাবেন, তার কাছে ব্র্যান্ড মানি হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি। আবার একইভাবে আপনি যখন পিআর এজেন্সির কাছে যাবেন, তাদের কাছে ব্র্যান্ড মানি পিআর করেন বেশিরভাগ, মানে পত্রপত্রিকায় আপনি কিভাবে করে পাবলিসিটি করছেন, দ্যাটস ব্র্যান্ডিং। আবার যখন সেলস ডিপার্টমেন্টে যাচ্ছেন, সে বলতেছে যে ব্র্যান্ড মানি ভাই সেল করেন, বেশি সেল করতে পারলেই ব্র্যান্ডিং হইতেছে। আবার আপনি যখন অ্যাডভার্টাইজিং বা মার্কেটিং এজেন্সির কাছে যাচ্ছেন, তারা মনে করতেছে অ্যাডভার্টাইজিং ইজ ব্র্যান্ডিং, আর বেশি করে অ্যাড চালায় দেন, সুপার ডুপারে করে একটা অ্যাড বানান। সো প্রত্যেকে তার জায়গা থেকে ব্র্যান্ডকে চিন্তা করে, এবং ওই তার জায়গা থেকে চিন্তা করাটা অনেকটা হাতি দেখার মতো করে। বাট এই যে পুরো বড় সাইজের যে হাতিটা, এটা আসলে ওই শুধুমাত্র ডিজাইনও না, শুধু লোগোও না, আবার শুধু প্রোডাক্টের কোয়ালিটিও না। ব্র্যান্ড একটা সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস।
এবং এই পার্টগুলো মিলে এই যে দেখেন অন্ধরা যে হাতিটা দেখলো, তারা যে হাতি নিয়ে এক একটা কমেন্ট করতেছে, পার্শিয়ালি তার তার জায়গাতে হয়তোবা সে রাইট, কিন্তু পরিপূর্ণ হাতিটা এই সবগুলো কম্পোনেন্ট মিলে। হয়তো প্রোডাক্ট ডিপার্টমেন্ট তার মতো করে ব্র্যান্ডকে ব্যাখ্যা করছে, অ্যাকাউন্টস ডিভিশন তার মতো করে ব্যাখ্যা করছে, বাট এই সবগুলো মিলেই আসলে একটা পূর্ণাঙ্গ হাতি। যেমন ব্র্যান্ডটা ঠিক এরকম একটা পূর্ণাঙ্গ হাতির মতো, এবং এটা এত বড় একটা, এত ভাস্ট একটা জিনিস যেটাকে আমরা আসলে এক চোখে পুরোটাকে দেখতে পাই না বিধায় ব্র্যান্ডটা হয়ে যায় যার যার জায়গার মতো, যে ভাই ব্র্যান্ডিং কিছু বুঝি না, প্রোডাক্ট বিক্রি করতে পারাই ব্র্যান্ডিং। আবার অনেকে চিন্তা করে যে না, প্রোডাক্ট শুধু বেচলে হবে না, এটাকে প্রপারলি সুন্দর প্যাকেজিং ডিজাইন করে বেচতে হবে। আবার অনেকের কাছে ব্র্যান্ডিং মানে কমিউনিকেশন, সুন্দর করে কাস্টমারের সাথে কমিউনিকেট করা। সো এই যে যে একটা কনফিউশন, এই যে যে ব্র্যান্ড নিয়ে এক একটা ডিভিশন, এক একটা পার্ট এক একভাবে জিনিসটাকে ব্যাখ্যা করে, এইটাকে আমরা আজকে ডিপ ডাউন করার চেষ্টা করবো যে ব্র্যান্ড আসলে কি। এটা আমরা একদম ক্রিস্টাল ক্লিয়ার এই ক্লাসের পরে হয়ে যাব, অ্যান্ড আমরা নিজেরাও সুন্দর করে ব্যাখ্যা করতে পারবো যে দিস ইজ ব্র্যান্ড। এবং এইভাবে করে ব্র্যান্ডের আজকে একটা অ্যানাটমি, ব্র্যান্ডের ডিএনএ, ব্র্যান্ডের আর্কিটেকচার, পুরো ব্যাপারটাকে আমরা আজকে দেখার চেষ্টা করব যে এই যে বড় হাতিটা, এই পুরো হাতিটার আমি সব অংশ, সব পার্টকে একসাথে দেখার চেষ্টা করব। যদি একসাথে দেখতে পারি তখন কিন্তু আসলে বুঝতে পারবো যে দিস ইজ ব্র্যান্ড। সো হোয়াট ইজ ব্র্যান্ডিং? এই হোয়াট ইজ ব্র্যান্ডিং এই জিনিসটা বোঝার আগে আমাদের একটু বুঝতে হবে যে ব্র্যান্ড জিনিসটা এই যে আমরা শুরুতে ব্যাখ্যা করলাম যে হাতির মতো, কেন এত কনফিউজিং, কেন টাফ টু বিল্ড, সো টাফ টু বিল্ড। নাম্বার ওয়ান যেটা, চ্যালেঞ্জিং টু মেজার ROI। ব্র্যান্ড বিল্ডিংটা টাফ কেন? ব্র্যান্ড বিল্ডিংয়ে অনেকে গুরুত্বই দিতে চান না, যে ব্র্যান্ডের জন্য আর কোনো লোক নেওয়ার দরকার নাই, এটা মানে টাকা লস। কারণ এইটার যে ROIটা, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এটা আমরা মেজার করতে পারি না, ইটস আনমেজারেবল। বিধায় এইটার জন্য ইনভেস্ট করবো, আরে ভাই মার্কেটিং ডিভিশন আছে, সেলস ডিভিশন আছে, এনাফ। আবার ব্র্যান্ডের জন্য আলাদা করে টাকা খরচ কেন করতে হবে? আর টাকা খরচ করে লাভ কি? এই যে ব্র্যান্ডিং করলাম, কি লাভ হয়েছে দেখাও তো। মনিটারি যে অ্যাচিভমেন্টটা, এই অ্যাচিভমেন্টটা ব্র্যান্ডের ক্ষেত্রে আমরা ক্রিস্টাল ক্লিয়ার দেখাতে পারি না। সো এটার ROIটা যেহেতু মানে মেজার করা একটু টাফ, একটু চ্যালেঞ্জিং, সো বিগ ব্র্যান্ড যখন হয়ে ওঠে তখন এটার ROIটা বোঝা যায়, হ্যাঁ ব্র্যান্ড ভ্যালু বলে একটা শব্দ আছে, তখন আমরা এটা বুঝতে পারি। কিন্তু প্রাইমারি স্টেজে এটার ROIটা মেজার করা টাফ, বিদে এটা একটা চ্যালেঞ্জিং, যার কারণে এটাকে আমরা গুরুত্ব দিতে চাই না সবসময়। হ্যাঁ মনে স্বপ্ন থাকে ব্র্যান্ড করতে চাই, কিন্তু ব্র্যান্ড বানানোর জন্য ইনভেস্ট করা, ব্র্যান্ড বানানোর জন্য টাকা খরচ করা, এটা আমরা শুরুতে করতে চাই না। কারণ বিকজ এটা ডিরেক্ট ROIটা দেখা যায় না। আজকে একটা ফেসবুকে অ্যাড রান করলে, আমি $10 একটা অ্যাড করলে আমি যখন 10,000 টাকা সেল পাই আমি বুঝতে পারছি, কিন্তু আমি একটা ব্র্যান্ডিংয়ের পেছনে 10,000 টাকা খরচ করলাম, এটার কি রেজাল্ট আসলো এটা দৃশ্যমান না। সো আরও এইটা মেজার করা যেহেতু চ্যালেঞ্জিং, বিধায় ব্র্যান্ডটা আমাদের অতটা গুরুত্বপূর্ণ কাজ মনে হয় না, আমরা এটাকে সবসময় লেস প্রায়োরিটির মধ্যে রেখে দিই। নাম্বার টু, 2 নাম্বার যেই চ্যালেঞ্জটা, যেই কনফিউশনটা, ওয়ার্কিং উইথ ইনট্যাঞ্জিবল থিংস। ব্র্যান্ডিং কোনো দৃশ্যমান জিনিস না, এটা হাতে ধরে দেখা যায় না, এটা টাচ করা যায় না, এটার ঘ্রাণ নেওয়া যায় না, এটা ইনটেনজিবল, অদৃশ্য একটা জিনিস। মানে এই যে যেমন ধরেন কোকা কোলা, কোকের সারা পৃথিবীতে ওদের যে যত অ্যাসেট আছে, যত ফ্যাক্টরি আছে, এবং যত সেট আপ আছে, যত রকম মার্কেট শেয়ার যা আছে, এখান থেকে যদি ব্র্যান্ডিংটাকে আপনি কোক নামটাকে সরিয়ে দেন, তাহলে ওদের মানে মার্কেট ক্যাপিটাল অলমোস্ট অর্ধেক হয়ে যায়। সো এই যে যে ব্র্যান্ডের যেই ভ্যালুটা, এটা কিন্তু দৃশ্যমান না, ইনট্যাঞ্জিবল থিংস নিয়ে কাজ করে ব্র্যান্ডিংয়ের। এই যে আমরা যখন ডিপ ডাউনে যাব, পুরো ক্লাস জুড়ে আলোচনা করবো, দেখবেন সবগুলো জিনিস অদৃশ্য। এই জিনিসগুলো আমাদের লেস প্রায়োরিটির অলওয়েজ, যে এগুলো আবার লাগে নাকি, আচ্ছা এগুলো বাদ দাও। কিন্তু ওই লেস প্রায়োরিটির ইনট্যাঞ্জিবল জিনিসগুলোর উপরেই ব্র্যান্ডটা বিল্ড হয়ে ওঠে। ব্র্যান্ড কোনো দৃশ্যমান জিনিস না, যেটা হাতে ধরবো যে একটা পণ্য, এটাকে সুন্দর করে আমি কোয়ালিটিফুল করব, এরকম না, ব্যাপারটা ইনট্যাঞ্জিবল। তো যেহেতু অদৃশ্য, সো এটা নিয়ে কাজ করা, অদৃশ্য একটা জিনিসের উপর আপনি ডেভেলপ করে কাজ করবেন, এটা অলওয়েজ টাফ থাকবে, একটু কনফিউজিং থাকবে, এটাই স্বাভাবিক। তারপর ইটস এ লঙ্গার ভার্সন গেম, অ্যান্ড এটা হচ্ছে টেস্ট ম্যাচের মতো, যেটা বলছিলাম, অ্যান্ড এটা দিনের পর দিন কনসিস্টেন্সি মেনটেন করে ধারাবাহিক এই গেম হয়। মানে টেস্টে কন্টিনিউ ঠেকাচ্ছেন তো ঠেকাচ্ছেন, মানে টিকে থাকাটাই অনেক ক্ষেত্রে এটা আসল। সো ইটস এ লঙ্গার ভার্সন, যে ওয়ান টাইম গেম না। যেমন আমরা একটা ক্যাম্পেইন নামালাম, যে ঠিক আছে আমার উদ্দেশ্য এই ক্যাম্পেইন থেকে আমি এতগুলা রিচ চাই, এই মানুষজনের ইমপ্রেশন চাই, ওকে আমি পেয়ে গেলাম। কিন্তু এই লঙ্গার ভার্সন গেমটা একটা নির্দিষ্ট ক্যাম্পেইন না, এটা দিনের পর দিন, বছরের পর শত শত বছর ধরে কন্টিনিউ করে যেতে হয়। সো যার কারণে এটা একটু টাফ। তারপর ইটস এ হোল কোম্পানিজ কল, নট এ ডিপার্টমেন্টাল টাস্ক। এই যে আমরা শুরুতে যে হাতির জিনিসটা দেখালাম, এই হাতিটা কেন ব্র্যান্ড বলছি?
কারণ এইটা অনেকগুলো ডিপার্টমেন্টের কম্বিনেশন, নট এ ডিপার্টমেন্টাল কল যে ব্র্যান্ড মানে ব্র্যান্ড ডিপার্টমেন্ট থাকবে তারা বানাবে, ব্র্যান্ড মানে মার্কেটিং ডিপার্টমেন্টের কাজ, ব্র্যান্ড মানে সেলসের কাজ। নো, ব্র্যান্ড একটা কোম্পানির হোল কোম্পানির প্রসেসের সাথে অ্যালাইন থাকা লাগবে। সো ব্র্যান্ডটা হোল কোম্পানিরই কাজ, এভরি ওয়ান ম্যাটার। এখানে আপনার সেলস পারসন কোন ড্রেস পরে কিভাবে করে কাস্টমারের সাথে কথা বলছে, কোন ড্রেস পরে যাচ্ছে, দ্যাটস অলসো ম্যাটার ফর ব্র্যান্ড। সো এই যে টোটাল ব্যাপারটা, এটা একটা হোল কোম্পানির কল, পুরো কোম্পানির সবার মাথায় থাকতে হবে যে আমরা যাই করছি আমরা কিন্তু হয় ব্র্যান্ডকে গেইন করাচ্ছি অথবা লুজ করাচ্ছি। ইটস লাইক এ অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি ব্যাংকে ডিপোজিট করলে যেমন টাকার অ্যামাউন্ট বাড়তে থাকে, ক্রেডিট হয়, আবার আপনি যদি খরচ করেন ডিপোজিট কমতে থাকে। সো ব্র্যান্ড বিল্ডিং লাইক অ্যাকাউন্ট বিল্ডিং, যে আপনি একটা কোম্পানি খুলছেন মানে একটা অ্যাকাউন্ট ওপেন করেছেন, এবং আপনি যত পজিটিভ কাজ করতেছেন ব্র্যান্ডের সাথে অ্যালাইন, তত টাকা জমা হইতেছে, আর যত উল্টাপাল্টা কাজ হইতেছে ওইখান থেকে টাকা বের হয়ে যাচ্ছে। এখন আমরা স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ যেটা করি, ব্র্যান্ডটা বানাই মানে কোম্পানিটা ওপেন করে একটা প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে শুরু করি, কিন্তু আমাদের প্রতিনিয়ত টাকা জমা, যেটা এই যে পজিটিভ জিনিসগুলোকে জমা করার পরিবর্তে আমরা আরো বের করে নিয়ে আসি, যার কারণে লং রানে আর আমাদের কোনো ব্র্যান্ড তৈরি হয় না। সো যেহেতু এটা একটা হোল কোম্পানির কল, নট এ ডিপার্টমেন্টাল টাস্ক, এখন কোম্পানির বাকি লোকজন মনে করে, অ্যাকাউন্টস ডিভিশন মনে করে আরে ভাই এটা মার্কেটিং এর কাজ, এটা নিয়ে আমার টেনশন কি। আবার ওই সেলস ডিপার্টমেন্ট মনে করে এটা ব্র্যান্ড ট্রেন্ড বুঝি না, আমি আমার সেলস টার্গেট দিছে মিট করো। প্রোডাকশন ডিপার্টমেন্ট এগুলো নিয়ে ভাবতে চায় না। সো এক এক ডিপার্টমেন্টের এক এক ধরনের রোল থাকলে তখন এটা হোলিস্টিক ওয়েতে একটা ব্র্যান্ড হয়ে ওঠে না। অ্যান্ড নাম্বার 5 যেটা, মেইনটেনিং কনসিস্টেন্ট ব্র্যান্ডিং অ্যাক্রস অল টাচ পয়েন্ট। ইটস সো টাফ একটা জিনিস। দেখেন আজকে আমরা যাদেরকে ওয়ার্ল্ড ওয়াইড এক্সাম্পলগুলো আজকে দেখব। কেন ওয়ার্ল্ড ওয়াইডটা দেখব? আমরা যদি হাই স্ট্যান্ডার্ডটা দেখতে পারি তখন আমি বুঝে যাব যে আমাকে আসলে কিভাবে করা উচিত। কারণ আপনি দেখেন আমরা যখন ফটোকপি করি তখন কি হয়, মানে আমরা একদম ক্রিস্টাল ক্লিয়ার কপি থেকে যদি করি তাহলে ওই কপির কাছাকাছি লেভেলে আসে। আর আমি যেটা থেকে কপি করছি ওইটাই যদি অস্পষ্ট হয় তাহলে ওইটা থেকে আমি যে কপি করব সেটার লেখা হয়তো পড়াই যাবে না। এজন্য আমরা ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ডগুলো কিভাবে হয়, তারা হয় কনসিস্টেন্টলি একই রকমের কাজ করে যায়। আজকে খেয়াল করে দেখেন যারা দেশের বাইরে যান ফ্রিকোয়েন্ট, তারা স্টারবাকসে যান, তারা ম্যাকডোনাল্ডসে যখন আমরা যাই দেখবেন যে কনসিস্টেন্টলি আপনি যখন ওই দুবাইতে যাচ্ছেন ওইখানকার ম্যাকডোনাল্ডস, আর মালয়েশিয়াতে যাচ্ছেন আর ইউকেতে যাচ্ছেন, সব জায়গায় সেম বিহেভিয়ার, সেম টেস্ট এবং আয়োজন, লোগো, সেটআপম্যান, ডিজাইন সব কিছু সেম। এই যে কনসিস্টেন্সি এবং সবগুলো টাচ পয়েন্ট মানে এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে সবগুলো পয়েন্ট, যেই পয়েন্টে একটা কাস্টমারের সাথে একটা ব্র্যান্ডের টাচ হয়, সেটা সোশ্যাল মিডিয়ায় মেসেঞ্জারে একটা কোয়ারিজ হোক, একটা কমেন্ট হোক, অথবা একটা বিলবোর্ড হোক, অথবা কোম্পানির একটা সাইনবোর্ড হোক। একটা সাইনবোর্ড টানায় রাখছেন আপনি, এটার অর্ধেক লাইট জ্বলে অর্ধেক জ্বলে না, দ্যাটস অলসো ম্যাটার ফর ব্র্যান্ডিং। বাট আপনি ইন্টারন্যাশনাল কোনো ব্র্যান্ড খেয়াল করে দেখেন তাদের এমন না যে অর্ধেক লাইট জ্বলবে অর্ধেক জ্বলবে না, তাদেরকে মেসেজ করলে আপনি আনসার পাবেন না, এবং সব জায়গায় সেম ডিজাইন। এবার আপনি যদি কেএফসির কথা চিন্তা করে দেখেন, বাংলাদেশের যেই জায়গার কেএফসিতে আপনি বসেন সেম এনভায়রনমেন্ট, সেম কথাবার্তা, ওদের বিহেভিয়ার এবং টেস্ট সেম। এই যে কনসিস্টেন্সিটা মানে একদম সব জায়গায় সিমিলারিটিসটা মেনটেন করা, দিস ইজ সিস্টেমেটিক অ্যাপ্রোচ। এইটা মেনটেন আমরা করতে পারি না, বিধায় আমাদের এক এক ব্রাঞ্চের আচরণ এক এক রকম, এক এক ব্রাঞ্চের ডিজাইন এক এক রকম। আবার আমরা যদি ফুড বিজনেস করি এক এক জায়গায় টেস্ট চেঞ্জ হয়ে যায়, যার বিধায় এই যে অ্যাক্রস অল দ্য টাচ পয়েন্টে সেম কনসিস্টেন্সি ধরে রাখা অনেক সময় টাফ। সো এইগুলো হচ্ছে আমাদের মোটা দাগে 5টা বড় চ্যালেঞ্জ, এর বাইরেও আরও অনেক চ্যালেঞ্জ আছে। এই 5টা চ্যালেঞ্জের কারণে বা কনফিউশনের কারণে আমাদের লং রানে ব্র্যান্ড হয়ে ওঠে না। তাহলে আমাদের ব্র্যান্ড হয়ে উঠতে হলে কি হবে? এই চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করেই কিন্তু আমাদেরকে ডে বাই ডে ব্র্যান্ডে পরিণত হতে হবে। সো আমরা একটু দেখার চেষ্টা করি যে আসলে ব্র্যান্ডিং জিনিসটা কি। ব্র্যান্ডিং ইজ অ্যাবাউট মেকিং আ বিজনেস মোর অ্যাপিলিং টু আ সার্টেন গ্রুপ অফ পিপল দেন দ্য কম্পিটিটরস। তার মানে সিম্পল করে যদি আমরা বলি, ব্র্যান্ডিং আসলে কি করছে? মেকিং আ বিজনেস মোর অ্যাপিলিং টু এ সার্টেন গ্রুপ অফ পিপল দেন দ্য কম্পিটিটরস। অর্থাৎ সার্টেন গ্রুপ অফ পিপল মানে কি? টিজি, টার্গেট অডিয়েন্স, টার্গেট গ্রুপটা সিলেক্ট করা, সেগমেন্টেশন, টার্গেটিং, পজিশনিং, এসটিপি, যেটা আমরা টাইগার ফোকাস কাস্টমার টার্গেটিং এ আলাপ করছিলাম, যে একটা
নির্দিষ্ট গ্রুপ অফ পিপলের কাছে আমার জিনিসটা মোর অ্যাপিলিং করে তোলা, অ্যাট্রাকটিভ করে তোলা, তাদের মনের ভিতরে এই জিনিসটা নিয়ে একটা পজিটিভ ইমপ্রেশন তৈরি করা। আমরা আরো একটু ঢুকি, হোয়াট ইজ ব্র্যান্ড? Brand is an intangible marketing or business concept that helps people identify a company, product, or individual, like a name, symbol, design, or any other feature. অর্থাৎ এটা একটা ইনটেনজিবল মার্কেটিং অর বিজনেস কনসেপ্ট। ইনটেনজিবল যেটা দেখা যায় না, অদৃশ্য। আজকে যে কোকা কোলা শুনলে আপনার মধ্যে একটা পজিটিভ ইমপ্রেশন হয়, নাইকি শুনলে একটা স্পিড তৈরি হয়। তো এই যে নামগুলো, এই নামের ভিতরের যে অদৃশ্য ম্যাটারটার কারণে আপনার মধ্যে গুড ফিল হয়। আড়ং শুনলে আপনার কাছে একটা প্রিমিয়াম ফিল হয়, আইফোন শুনলে একটা গুড ব্র্যান্ড ফিল হয়। এই যে ফিলটা, এটা কিন্তু ইনট্যাঞ্জিবল, এটা দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না। সো ইটস এ ইনট্যাঞ্জিবল মার্কেটিং আর বিজনেসের একটা কনসেপ্ট যেটা পিপলকে হেল্প করে আইডেন্টিফাই এ কোম্পানি, প্রোডাক্ট অর ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল কেন বলছি? যখন আপনি পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করেন, এবং ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত আমরা ব্যক্তিদের চিনি যারা পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করেছে, যে তার নামটা শুনলে আপনার মধ্যে একটা ফিলিং তৈরি হয়। এবং এই ডিফারেন্সটা কিভাবে তৈরি করে? একটা নামের মাধ্যমে, একটা সিম্বলের মাধ্যমে, একটা ডিজাইনের মাধ্যমে, আর এনি আদার ফিচারের মাধ্যমে এই ব্র্যান্ডটা বিল্ড হয়। আমরা আরো একটু গভীরে ঢুকি, হোয়াট ইজ ব্র্যান্ডিং? ব্র্যান্ডিং ইজ প্রসেস অফ ক্রিয়েটিং আ strong positive perception of a company, its product or service in the customer's mind by combining such element as logo, design, mission statement, a consistent theme throughout all marketing communication. একদম সিম্পল। এটা হচ্ছে এমন একটা প্রসেস, যেই প্রসেসের মধ্য দিয়ে কাস্টমারের মাইন্ডে, দেখেন কাস্টমারের মনের ভিতরে কি তৈরি হবে? স্ট্রং পজিটিভ পারসেপশন। দেখেন, আপনাদের যদি আমি বলি যে টুথপেস্ট নিয়ে কয়েকটা ব্র্যান্ডের কথা কল্পনা করেন, আপনি দেখবেন যে টপ আপনার মাইন্ডে 3-4টা বা 5টা নাম চলে আসতেছে, কোলগেট, পেপসোডেন্ট বা সেন্সোডাইন। দেখবেন এইগুলোই, মানে আপনার মাইন্ডেও যা, আমার মাইন্ডেও তা। এখন পৃথিবীতে টুথপেস্টের হাজার ব্র্যান্ড আছে। এই হাজার ব্র্যান্ডের মধ্যে আপনি দেখবেন যে সর্বোচ্চ 5টা-6টাই আপনি হুট করে বলার সাথে সাথে রিকল করে ফেলতেছেন। আপনাদের যদি বাংলাদেশের ফ্যাশন ব্র্যান্ডের কথা বলি, আপনি হয়তো এক্সটেসি, লারিব বা ইয়েলো এরকম দেখা গেল আরং 5-6টার নামই বলতেছেন। এবং এটা একটা রিসার্চে দেখা গেছে যে একজন মানুষ মোটামুটি টপ অফ মাইন্ডে সর্বোচ্চ 7টা ব্র্যান্ডকে রাখে, সর্বোচ্চ, মানে অন অ্যাভারেজ। এর বাইরের গুলো তার আর মনে থাকে না। কেন? ওই ব্র্যান্ডগুলো তার মাথায়। আপনি দেখেন, আমরা প্রতিদিন হাজার প্রোডাক্ট ইউজ করি। আমরা জন্ম নেই পণ্যের মধ্যে, আমরা মারা যাই পণ্যের মধ্যে। আপনি খেয়াল করে দেখেন তো, একটা বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে আমরা তার জন্য দৌড়ে তার জন্য মশারি কিনি, কাঁথা বালিশ কিনি, তার জন্য লোশন কিনি, পাউডার কিনি, নানান রকমের জিনিসপত্র আমরা কিনে গিফট হিসেবে বাচ্চা দেখতে নিয়ে যাই। কেন? ওই বাচ্চাটা জন্ম নিল মানে সাথে সাথে প্রোডাক্টের সমুদ্রের ভিতরেও ঢুকে পড়লো। ইভেন একজন মানুষ যখন মারা যায়, পৃথিবী থেকে চলে যায়, বিভিন্ন ধর্মে বিভিন্নভাবে সৎকার কার্য করা হয়, কিন্তু করতে গেলেও কিন্তু সেই পণ্যই, ধরেন দাফন কাফন করানোর জন্যই যে কাপড়, মার্কিন কাপড় কিনে, আমাদের ধর্মে বাঁশ বেত কিনে, বিভিন্নভাবে এটার অনেকগুলো প্রসেস আছে। তার মানে একটা মানুষ পৃথিবীতে জন্ম নিল মানে পণ্যের সমুদ্রে জন্ম নিলে, বা এই জন্মের পর থেকে তার এই পণ্য ব্যবহার বাড়তেই থাকবে। একটা মানুষ প্রতিদিন সকালবেলা উঠে প্রথম আমরা কি করি? ব্রাশ দিয়ে হয়তো শুরু করলাম, পণ্যের মধ্যেই কিন্তু। আপনি হ্যান্ড ওয়াশ দিয়ে, মানে হ্যান্ড ওয়াশ করলেন, ফেস ওয়াশ দিয়ে মুখটা একটু ওয়াশ করলেন, তারপর গোসলে গিয়ে শ্যাম্পু, সাবান। আপনি চিন্তা করে দেখেন, এরপর সকালে ব্রেকফাস্ট, রুটি খাচ্ছেন, সবজি, ডাইনিং টেবিলে বসে খাচ্ছেন। মানে সারাক্ষণ আপনি পৃথিবীতে যতক্ষণ বেঁচে আছেন, আপনাকে পণ্যের মধ্যে বাঁচতে থাকতে হবে। এখন এই যে হাজার পণ্য, এত শত লক্ষ পণ্য আমরা জীবনব্যাপী ব্যবহার করি, এখন প্রতিটা ক্যাটাগরির পণ্য আমার মাথায় কি আসলে মনে রাখা সম্ভব? যে মানে টুথপেস্টের আমি 50টা ব্র্যান্ড মনে রাখবো, সয়াবিন তেলের 100 ব্র্যান্ড মনে রাখবো, এটা তো সম্ভব না। যার কারণে ব্র্যান্ডগুলো শুধু এই পজিশন করে, বিভিন্নভাবে ব্র্যান্ডিং করে, যাতে আমার মনে রাখতে সুবিধা হয়। আমি কিন্তু কনসাসলি
আপনি কোনোদিনও বলতে পারবেন না যে টুথপেস্টের 7টা ব্র্যান্ডের নাম আপনি মুখস্থ করেছেন, সয়াবিনের 5টা ব্র্যান্ডের নাম আপনি মুখস্থ করে, এটা আমরা কেউ করি না, নর্মালি করার কথাও না। কিন্তু মনে কিভাবে থাকে, কারণ ব্র্যান্ডগুলো আমরা যাতে মনে রাখতে পারি এরকম বিভিন্ন ধরনের কার্যক্রম করে, এবং এই মনে রাখাটা যাতে স্ট্রং পজিটিভ পারসেপশন হয়, এই প্রসেসটাই হলো ব্র্যান্ডিং। যেই প্রসেসে আপনার মাথায় সে একটা জায়গা দখল করে নিবে এবং এটা জায়গাটা একটা পজিটিভ পারসেপশন হবে। সো ব্র্যান্ডিং ইজ পারসেপশনের লড়াই। যে যত ভালো পারসেপশন দিয়ে রাখতে পারবে সেই ব্র্যান্ডের প্রতি আপনি তত লয়াল থাকবেন। আজকে ম্যাকবুকের কথা বলেন, আইফোন বলেন, অ্যাপেল বলেন, তারা আমাদের মধ্যে একটা এমন পারসেপশন সামহাও তৈরি করতে পারছে বিদায় আমরা লাখ লাখ টাকা দিয়ে তাদের পণ্য কিনি, এবং কিনে আবার নিজেরা ওই দেখা গেল আইফোন কিনে আমি ড্রেসিং টেবিলের সামনে ছবি তুলে আবার শেয়ার। সো বিকজ ওই পারসেপশনটা এত পাওয়ারফুলি আমার ব্রেইনকে গ্র্যাব করে রাখছে, এই পারসেপশনের কারণে ওই ব্র্যান্ডটাকে আমি ওন করি, এবং ওই ব্র্যান্ডটাকে আমার এত গুড ফিল দেয়, এত ভালো লাগার ফিল দেয় যে আমি এটা আবার শেয়ার না করে থাকতে পারি না। দিস ইজ অল অ্যাবাউট ব্র্যান্ডিং। এই যে জার্নিটা, এই জার্নিটা করার মাধ্যমে কি হয়, এটা লোগো দিয়ে করে। এই যে আমরা যে অ্যাপেলের এইখানে লোগোটা দেখতে পাচ্ছি, এই লোগোটা পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল লোগো। এই লোগোটা পৃথিবীর সবচেয়ে দামি বস্তু। কেন দামি বস্তু? কারণ এই যে খাওয়া একটা আপেল, এইটার ব্র্যান্ড ভ্যালু এখন $800 বিলিয়ন উপরে। এভরি ইয়ারে এটা কন্টিনিউ, এটার ব্র্যান্ড ভ্যালু বাড়ছে বাড়ছে বাড়ছে, অর্থাৎ এই মার্কেট ক্যাপিটাল এখন এই পরিমাণ তৈরি হয়ে গেছে তাদের। সো দিস ইজ অল অ্যাবাউট, আমরা আরও ঢুকবো, আরও আস্তে আস্তে ক্লিয়ার হব। সো ব্র্যান্ড কোথায় তৈরি হয়? পণ্য তৈরি হয় ফ্যাক্টরিতে, ব্র্যান্ড তৈরি হয় মানুষের মাইন্ডে। একদম ক্লিয়ার কথা, এটা দিয়ে আমরা বুঝে। এই যে দেন আপেলটা দেখাচ্ছে, এইটা আপেলটা কোথায় তৈরি হয়? গাছের মধ্যে তৈরি হয়। আর যেই অ্যাপেলের যে অ্যাপেল, এইটা তৈরি হয় মানুষের মাইন্ডে। এইটা আসলে পণ্য তৈরির লড়াই না, ব্র্যান্ডিংটা। গত ক্লাসে একজন ভাইয়া বলছিলেন যে আমাদের ফ্যাক্টরিতে পণ্য তৈরি বা এইগুলো নিয়ে ক্লাস হবে কিনা। আমি এইগুলো নিয়েই ক্লাস করাচ্ছি আসলে। দেখেন, পণ্য পৃথিবীর সবাই বানাইতে পারে। আমি যখন চায়নাতে গেলাম, চায়নাতে গিয়ে একটা সিটিতে গেছি, ওদের সবাই বাচ্চা বাচ্চা ছেলে পেলেগুলো স্কুল কলেজে পড়ে, মেয়েরা বসে বসে ওইখানে দোকান চালাচ্ছে। মানে একটা পুরো মার্কেট প্রায় 12 তলার মতো, এই প্রত্যেকটা দোকানে ছোট 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 এরকম স্টোর করে রাখছে, যেখানে মানুষ, ওই সময় আমার ট্রাভেলিংয়ের টাইমে আমার আইফোনটা পরে মানে স্ক্রিনটা নষ্ট হয়ে গেছে, তখন আমি ওদের কাছে গেলাম ঠিক করার জন্য। সো গল্প হচ্ছিল, আর যেহেতু গিয়েছি জানার জন্য, বিজনেস শেখার জন্য, তখন ওরা একটা মেয়ে এই সার্ভিসটা দিচ্ছিল। ও কলেজে পড়ে, বাট পার্ট টাইম হচ্ছে ওই দোকানটা চালায়। তখন বললো যে এরকম ফোন আমরা 2-3 ঘন্টা সময় পাইলে তোমাকে এমনি বানাই দিতে পারবো, এবং আমার এটা আধা ঘন্টার মধ্যে ঠিকঠাক করে দিলে, একদম ভেঙে চুরমার একদম নতুন বানাই দিল আর কি আইফোনটা। মানে তো দেখেন, আইফোন বানায় কারা? আইফোন বানায় ফক্সকন নামে একটা কোম্পানি। আইফোন চাইনিজ ম্যানুফ্যাকচারার বানায়। এডিদাস বানায় কারা? এডিদাসের ব্র্যান্ড আমাদের নারায়ণগঞ্জে গাজীপুরে তৈরি হইতেছে। নাইকি প্রোডাক্ট নারায়ণগঞ্জে গাজীপুরে তৈরি। ওয়ার্ল্ডের অনেক বিখ্যাত বিখ্যাত H&M বিখ্যাত বিখ্যাত ব্র্যান্ডের প্রোডাক্ট বাংলাদেশে তৈরি হইতেছে। যে ইভেন ডোনাল্ড ট্রাম্প যেই শার্ট পরে, এই শার্টের মধ্যেও নাকি লেখা পাওয়া গেছে মেড ইন বাংলাদেশ। এখন ফ্যাক্টরটা একটু বোঝার চেষ্টা করেন যে কেন পণ্যের চেয়ে আমি ব্র্যান্ডে গুরুত্ব বেশি দিচ্ছি, কেন আমি এইটাও এক ধরনের পণ্যই, যে এটা আমি বোঝানোর চেষ্টা করছি। দেখেন, এই শার্ট যে কেউ বানাইতে পারবে, এই আইফোন যে কেউ বানাইতে পারবে, পৃথিবীর যে কোনো প্রোডাক্ট আপনি এখন বানাইতে পারবেন। ট্রুলি স্পিকিং, যে কোনো প্রোডাক্ট আপনি যদি খালি চুজ করে প্রোডাক্টটা নিয়ে আসেন, যে এরকম একটা প্রোডাক্ট চাই আমি, এটা বাংলাদেশেও পারবেন, এটা আপনি চায়নাতেও বাংলাদেশে ফ্যাক্টরি সেট আপ করলে বাংলাদেশে পারবেন, বহু এক্সপার্টরা আছে আপনাকে বানাই দিবে। ফ্যাক্টরটা হচ্ছে পণ্য বানানোটা এখনকার পৃথিবীতে কোনো চ্যালেঞ্জের কাজ না, পণ্যের কোয়ালিটিও চ্যালেঞ্জের কাজ না। একটা সময় এটা চ্যালেঞ্জ ছিল, এটা গত শতাব্দী পর্যন্ত চ্যালেঞ্জ ছিল। এখন আমি যদি সেই গত শতাব্দীর ট্রেনিং আপনাদের করাই যে কিভাবে পণ্য বানাবেন, কিভাবে ফ্যাক্টরি সেট আপ দিবেন, এইগুলো এখন গত শতাব্দী পর্যন্ত হয়ে কমপ্লিট। এগুলো নিয়ে কোনো টেনশন এখন আর করা লাগে না। আমি ফ্যাক্টরি সেট আপ দিব, আপনি ফেসবুকে একটা গ্রুপে পোস্ট দেন বা নিয়োগ দিয়ে দেন, এগুলো নিয়ে এক্সপার্ট, তারা এসে আপনাকে সব কমপ্লিট করে দিয়ে যাবে। আপনাকে সিম্পল একটা এক্সাম্পল উদাহরণ দেই। 1992 সালে প্রোডাক্টের কোয়ালিটির উপরে শুধু বেস্ট সেলার বই বের হয়েছে 422টা। তখন TQM, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, CQL, এই সকল ট্রেনিংগুলা, 6 সিগমা, ব্ল্যাক বেল্ট, এইগুলো ব্যাপক প্রচলিত হইতেছিল, কারণ প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে যুদ্ধ হইতো। তখন যুদ্ধটা ছিল পণ্যের। এবং আপনারা এখন নিশ্চয়ই অনেক ম্যাচিউর। গত ক্লাসে আমরা মার্কেটিং নিয়ে ইনডেপথ জেনেছি, এবং মার্কেটিংয়ের কনসেপ্ট এবং এরাগুলো আপনারা দেখেছেন ইনডেপথ আমরা
আলোচনা করেছি, সেই এরাতে আমরা এখন কোথায় আছি? আমরা একটা হলিস্টিক মার্কেটিং এরাতে চলে আসছি। বাট বাংলাদেশের প্রেক্ষাপটে আমি উদ্যোক্তাদের দেখি, বিশেষ করে এসএমই উদ্যোক্তারা, তারা অলওয়েজ পণ্য নিয়ে কনসার্ন, যে আইডিয়া কি হবে, প্রোডাক্ট কি হবে। ট্রুলি স্পিকিং, আইডিয়াটা আপনি সিলেক্ট করতে পারবেন, পণ্যটা আপনি সিলেক্ট করতে পারবেন। আপনি মধু নিয়ে কাজ করতে চান, আপনি সুন্দরবন চলে যান, 2 দিন ঘোরেন, 1 সপ্তাহের মধ্যে আপনি মধুর সোর্সিং পেয়ে যাবেন। যে কোনো প্রোডাক্ট আপনি উৎপাদন না করলেও ট্রেডিং, আপনি টি শার্ট নিয়ে কাজ করতে চান যান, আপনি এরকম স্যুট নিয়ে কাজ করতে চান, আপনাকে বানায় দিবে। বহু মানুষ আছে বানায় দেওয়ার জন্য আপনার পণ্য, বাট আপনার ব্র্যান্ডটা কেউ বানায় দিতে পারবে না। যার বিধায় আপনি খেয়াল করে দেখেন, বাংলাদেশের ফ্যাক্টরিতে তৈরি হয় এডিডাস, নাইকির মতো ওয়ার্ল্ড ক্লাস, H&M এর মতো ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড। ফ্যাক্টরিটা আমাদের, আমরা টেইলারিং করি, আমরা লেবার ওয়ার্কটা করে দেই। ওরা কি করে দেখেন, আপনি একটু ঠান্ডা মাথায় ভাবেন, যদি পণ্য তৈরিটাই টপ প্রায়োরিটি হতো, তাহলে কোম্পানিগুলা পণ্য তৈরির পেছনে নিজেদের দায়িত্বে পণ্য তৈরি করতো। এখন পণ্য থার্ড পার্টি দিয়ে করাচ্ছে, মানে কি পণ্যটা এত ম্যাটার না, ওরা একটা রিকোয়ারমেন্ট দিয়ে দেয়, এটা যে কেউ বানাইতে পারে, বাট ব্র্যান্ড তো বানাইতে পারে না। বাংলাদেশের যে সকল ফ্যাক্টরিগুলো এডিডাস, H&M বা এরকম টপ ব্র্যান্ডগুলোর গার্মেন্টসের ড্রেস কোড বানায় বা শুজ বানায়, বিভিন্ন প্রোডাক্ট বানায়, হোয়াট এভার ইট ইজ, তারা কেন ব্র্যান্ড বানাইতে পারতেছে না? তারা একটা পণ্য $2 যে পণ্যটা বাংলাদেশ থেকে বানায় হয়তো পাঠায় দিচ্ছে, এই $2 পণ্য, একই পণ্যই তো এটা ওই দেশের শোরুমে গিয়ে $200 বিক্রি হইতেছে। হোয়াটস দ্য ম্যাটার? কোথায় ম্যাটারটা কি, গ্যাপটা কোথায়? আমি কেন $200? বাংলাদেশ থেকে যদি আমরা ব্র্যান্ড বানাইতে পারতাম, পণ্য তো আমরা বানাইতে পারি, তাহলে চিন্তা করে দেখেন, আমাদেরকে আর ওই গার্মেন্টসের ওই অর্ডারের উপর ডিপেন্ড থাকতে হতো না। আমরা যদি ব্রেন খাটিয়ে ব্র্যান্ড বানাইতে পারতাম, তাহলে $2 উৎপাদন করা জিনিসটা আমি তো $200 বিক্রি করতে পারি। কেন আমরা পারতেছি না? আমরা পণ্যটা তো আমিই বানাচ্ছি, খেয়াল করে দেখেন। তাহলে আমি কেন $200 নিজের ব্র্যান্ড করে একটা পণ্য বেচতে পারি না? কারণ ব্র্যান্ড করাটাই টাফ, এইটা ব্রেনের খেলা, এটা লেবার দিয়ে আপনি করে ফেলতে পারবেন না। এটা আপনার ব্রেন খাটাইতে হবে যে কিভাবে আমি মানুষের মাইন্ডে জায়গা দখল করব। আপনি এডিডাসের ড্রেস নিয়ে বানাইছেন, বাট আপনি একই আপনার ফ্যাক্টরি থেকে ওদেরকে সাপ্লাই দিছেন, এবার আপনি নিয়ে গেছেন যে হ্যাঁ আমি অমুক, আপনি আপনার নাম দিয়ে একটা ব্র্যান্ড বানাইছেন। এবার এটা যদি অর্ধেক দামেও দেন, মানুষ তখন নিচ্ছে না, কারণ তাদের মাইন্ডে তৈরি হয় ব্র্যান্ড। আপনার ফ্যাক্টরিতে এডিডাস তৈরি হয়েছে, বাট এডিডাসের ব্র্যান্ড তৈরি হয়েছে কাস্টমারের মাইন্ডে। ওই মাইন্ডে যতক্ষণ না আপনার ব্র্যান্ডকে আপনি পজিশন করাইতে পারছেন, ততক্ষণ না আপনি যদি তাকে অর্ধেক দামে, 1/3 দামে অফার করেন, আর এই পণ্য তো আমরা বানাই, তুমি আমার থেকে নিয়ে দেখো, একই কোয়ালিটি, ও নিবে না। বিকজ ওর মাইন্ডটা ও দখল করে রাখছে। এই যে মাইন্ড দখলের খেলা, মার্কেট দখলের খেলা না এখন। আগে জোর করে যুদ্ধ করে মাটি দখল করা হইতো, মার্কেট দখল করা হইতো, এখন মাইন্ড দখল করে। সিম্পল, আপনার মাইন্ডটা দখল করতে পারলে আপনি সব দিয়ে দিবেন তাকে। যে মন জয় করলে, আজ মানে মন পাইলে তো আপনি দেহ এমনি পাবেন, মানে জিনিসটা অনেকটা এরকম। মানে যখন আপনি মাইন্ড পেয়ে যাচ্ছেন, তখন ও $500 দিয়ে আপনার পণ্য কিনবে। আর যদি মাইন্ড দখল না করতে পারেন, একই পণ্য, সিমিলার পণ্য আপনি যদি প্রুফ করেও দেখান, এই যে দেখেন একসাথে বের হইয়া, আমি আমারটার মধ্যে আমার সিল মারছি, ওইটার মধ্যে এডিডাসের সিল মারছি, আপনারটা কিনবে না। সো এই ম্যাটারটা, এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট, খুবই সহজ কথা, বাট এইটা আমাদের বুঝতে হবে যে আমরা এইটা যদি বুঝতে পারতাম, বাংলাদেশের মানুষকে ব্র্যান্ড, বা বাংলাদেশের যারা গার্মেন্টস ফ্যাক্টরি বড় বড় যারা বানাচ্ছে, তারা যদি ব্র্যান্ড এক্সপার্টদেরকে নিয়োগ দিতে, নিজেরা ব্র্যান্ড বানাইতে পারতো, আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশের অর্থনীতি কত ধাপে, কত গুণে এগিয়ে যাওয়া সম্ভব। এখন আমরা লেবার ওয়ার্কটা করতেছি, সিলাইয়ের কাজটা করে দিচ্ছি, কিন্তু আমরা মাইন্ডে জায়গা দখল করতে পারতেছি না। সো আমরা এই কাজটুকুও যদি প্রপারলি শুধু ব্র্যান্ড বিল্ডটা শিখতে পারতাম, এবং ব্র্যান্ড নিয়ে বাংলাদেশে খুব ইনডেপথ কোনো ক্লাস নাই। আমি ব্র্যান্ডিং যতটুকু শিখেছি প্র্যাকটিক্যাল আমার কার্যক্রম, এবং ইন্টারন্যাশনালি বিভিন্ন ট্রেনিং, ফিলিপ কটলারের কোর্স, বা মানে টপ ব্র্যান্ড এক্সপার্টরা, সেথ গডিন বা এদের কাছ থেকে শিখে তাদের বই পুস্তক করে। বাংলা ভাষায় ব্র্যান্ড নিয়ে পড়াশোনার করারও কিছু নেই, অথচ এটা এত বড় ম্যাটার। সারা পৃথিবীতে এখন যুদ্ধ হচ্ছে ব্র্যান্ডের, সারা পৃথিবীতে কাজ হইতেছে ব্র্যান্ডের। একটা দেশ অর্থনীতিতে শক্তিশালী হয়ে যাচ্ছে বিকজ অফ ব্র্যান্ড। আজকে কেএফসির মুরগির চেয়েও, কেএফসির চিকেন ফ্রাইড চেয়েও আপনি অনেক ক্ষেত্রে দেখবেন বিএফসির টেস্ট ভালো, বা আপনি আপনার পাড়ার মহল্লায় দেখবেন যে এর চেয়ে মজাদার চিকেন ফ্রাই বেচে। আপনি বলবেন না এটা তো খুব মজা, মানুষ কেন কেএফসি এত দামে খায়? ভাই ওইটা তো বুঝছে আমি মজা, ওইটা মানুষের মাইন্ডে তো দিতে পারে নাই সে মজাটা, সেই মজার মধ্যে শুধু প্রোডাক্টের মধ্যে সীমাবদ্ধ আছে।
সো আমরা প্রোডাক্ট নিয়ে খুবই কনসার্ন, আমার উদ্যোক্তাদের আমি প্রায় দেখি অনেক কনসার্ন, কিন্তু এই প্রোডাক্টটা বানানোর পাশাপাশি ব্র্যান্ডটা বানানো ইম্পর্টেন্ট। খেয়াল করে দেখেন আমরা যে কাজটা করি, ধরেন আপনি রেস্টুরেন্ট বিজনেস করেন, তো রেস্টুরেন্ট বিজনেস করলে আপনি কি করেন, নর্মাল আপনি একটা, যদি ফিজিক্যাল হয় তাহলে আপনি একটা সুন্দর পরিবেশ হায়ার করেন, ওইখানে আপনি ভাড়া দিয়ে একটা ডেকোরেশন করেন, একটা এম্বিয়েন্স ক্রিয়েট করার চেষ্টা করেন, গেল নাম্বার 1। নাম্বার 2 কি করেন, আপনি শেফ নিয়োগ দেন যারা সুন্দর করে রেস্টুরেন্টের আপনার যে আইটেমগুলো সুন্দর করে রান্না করতে পারে, কর্মচারী নিয়োগ দেন, মানে সবই করলেন, বিক্রিও করতেছেন হয়তো। কিন্তু একটা কাজ কি আমরা করি, আমরা মাইন্ড ব্র্যান্ড তৈরির জন্য, দেখেন এখানে আপনার কি করলেন, পণ্যটা তৈরির জন্য আপনি শেফ নিয়োগ দিলেন, 50% করলেন, কিন্তু ব্র্যান্ডটা তৈরি করার জন্য কি আপনি কাউকে নিয়োগ দিচ্ছেন? ব্র্যান্ড তৈরি করার তো শেফ আছে, ব্র্যান্ড তৈরি করার আর্কিটেক্ট আছে, ব্র্যান্ড তৈরি করার বিশেষজ্ঞ আছে, তার জন্য বিশেষজ্ঞ নিয়োগ দিতে গেলে আমরা ভাবি আরে না 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 এটার জন্য টাকা খরচ করবো কিনা। এবার ফেরত যান আমার প্রথম স্লাইড যেটা ছিল কনফিউজিং, যে এটার ইনটেনজিবল এবং এটার আরওআইটা ক্লিয়ার না, বিধায় আমরা ঠিকই টাকা খরচ করে শেফ নিয়োগ দিতেছি ইয়া করার জন্য, রান্না করার জন্য। তো ব্র্যান্ড তৈরি করার জন্য তো একটা শেফ লাগবে, যে ব্র্যান্ড বুঝে, সে আপনার ব্র্যান্ডটা তৈরি করে দিবে। তাহলে সে যদি ব্র্যান্ডটা তৈরি করে আর শেফ যদি খাবারটা তৈরি করে, তাহলে খাবারটা তৈরি হলো মানে কিচেনে, মানে ফ্যাক্টরিতে, আর ব্র্যান্ড বিশেষজ্ঞ মানুষের মাথায় ব্র্যান্ডটা তৈরি করলো। দুইটা প্যারালালি গেলে না একটা সময় গিয়ে আপনি লং রানে ব্র্যান্ড হয়ে উঠবেন। এখন আপনি মনে মনে চিন্তা করছেন যে ইয়েস আমি ম্যাকডোনাল্ডস হব, আমি বার্গার কিং হব, আমি কেএফসি, পিজা হাট হব, কিন্তু আপনি তো ওদের মতো ওই পার্টটা নিয়োগই দেন নাই। ওইখানে টাকা খরচ করলে আপনার অন্তরে লাগে আরে এতগুলো টাকা ওই লোকটা নিয়ে যাচ্ছে, কি করে না করে বুঝি না। তো আপনি বাবুর্চি আর শেফের বেলাতে এটা ভাবতেছেন না, আপনি একটা কেমিস্ট নিয়োগ দিতেছেন প্রোডাক্ট বানাইতে, তাহলে কেমিস্ট যেমন প্রোডাক্টটা বানাইতে পারে এটা আপনি কেন বানাচ্ছেন না? কিন্তু ব্র্যান্ড বানানোর দায়িত্বটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি ফাউন্ডাররা নিজে নিয়ে নেয়, কপি নিজে লেখে, নিজের যা মন চায়, নিজে ব্র্যান্ডের নাম নির্ধারণ করে, নিজে ট্যাগলাইন দেয়। আরে ভাই এটা তো আপনি তাহলে রান্নাটা কেন করছেন না? আমার প্রশ্নটা চিন্তা করে দেখেন, আপনি কেন পণ্যটা, তাহলে আপনি কেন কেমিস্ট নিয়োগ দিচ্ছেন আপনার প্রোডাক্ট বানানোর জন্য? কারণ আপনি বুঝতেছেন যে প্রোডাক্ট বানানোতে আমি এক্সপার্ট না, আমি রান্না বাড়া এক্সপার্ট না, বিধায় আমার একটা শেফ লাগবে, শেফ যেমন রান্নাটা করবে, বিধায় রান্নাটা ভালো হইলে আপনি বুঝতেছেন বিক্রি ভালো হবে। তাহলে ব্র্যান্ডটা কি আপনি ভালো বুঝেন? আপনি যদি ব্র্যান্ড এক্সপার্ট না হন, তাহলে ব্র্যান্ডের নামটা নির্ধারণ টাকা খরচ করেই করেন, যেটার উপরে দাঁড়াবে জিনিসটা। দিন শেষে তো প্রোডাক্টের লড়াই না এখনকার পৃথিবীতে, এটা আমরা দিন যাবে আস্তে আস্তে আরো বুঝবো যে প্রোডাক্টের লড়াই শেষ। আপনি প্রোডাক্টের লড়াই করে কোয়ালিটির লড়াই করে পারবেন না, এটা গত শতাব্দীতে চলে গেছে। আমরা এই শতাব্দীতে এসে, এই শতাব্দীর আমরা 23 বছর পার করে এসে আমরা এখনো প্রোডাক্টের লড়াইতে, যে শেফ ভালো নিয়োগ দিব, ভালো ডেকোরেশন করলেই মনে হয় চলে যাবেন না। আপনাকে প্যারালালি ব্র্যান্ড বিল্ড করার পেছনেও বিশেষজ্ঞ নিয়োগ দিতে হবে, তারা আপনার ব্র্যান্ডের ট্যাগলাইন, আপনার ইভেন আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশের, ইউ জাস্ট নেম ইট, একটা বড় ব্র্যান্ডের নাম বলেন যেই ব্র্যান্ডটা তাদের ব্র্যান্ড টিম থাকার পরেও কোনো এজেন্সির সাপোর্ট নেয় না। একটা বড় ব্র্যান্ডের নাম শুধু আপনি বলেন, ইনক্লুডিং স্কয়ার, ইউনিলিভার, উবার, বিকাশ, যে কোনো ব্র্যান্ড, গ্রামীণ ফোন, রুচি, রাধুনী, যে কোনো ব্র্যান্ড, ইউ জাস্ট নেম ইট। এই ব্র্যান্ডগুলো কিভাবে ব্র্যান্ড হয়েছে? রাধুনী শুধুমাত্র মশলা বানানোর পিছনে লোক নিয়োগ দেয় নাই, বরং মশলা বানানোর ডিপার্টমেন্টে যে পরিমাণ খরচ সে করে, একই পরিমাণ খরচ রাধুনীকে ব্র্যান্ড বানানোর পেছনেও করে। যারা এই যে রাধুনীর ট্যাগলাইনগুলো লেখে, বিজ্ঞাপন লেখে, কপি লেখে, প্রতিদিনের পোস্ট লেখে, তার তো নিজস্ব ব্র্যান্ড টিম আছেই। পাশাপাশি প্রত্যেকটা টপ ব্র্যান্ডের 2-3টা করেও অনেকের এজেন্সি আছে। কিরকম? এক এজেন্সি ডিজিটালের সাপোর্ট দেয়, এক এজেন্সি বিজ্ঞাপনের সাপোর্ট দেয়, এক এজেন্সি হয়তো ক্রিয়েটিভ বা আইডিয়ার সাপোর্ট দেয়। তার মানে আপনি চিন্তা করে দেখেন, তাহলে আমি বিগ ব্র্যান্ড, আমি গ্রামীণ ফোনের মতো ব্র্যান্ড হইতে চাই, রুচির মতো, রাধুনীর মতো ব্র্যান্ড হইতে চাই, আকিজের মতো ব্র্যান্ড হইতে চাই, তাহলে স্বপ্নটা তো মিলতে হবে। মানে আমি চাই যে আমি ডক্টর হব, এখন আমি পড়াশোনায় ভর্তি হচ্ছি কমার্সের সাবজেক্টে, তো কমার্সের সাবজেক্টে ভর্তি হলে আমি কমার্স থেকে যখন পাশ করব, পাশ করে তো আমি দেখবো যে আমি ইলিজিবল না, আমি পরীক্ষা দেওয়ার জন্যই ইলিজিবল না, আমাকে পরীক্ষা দিতে দিবে না। তাহলে আমরা স্বপ্ন দেখতেছি, খুব ইম্পর্টেন্ট জিনিসটা খেয়াল করেন, যে ব্র্যান্ড বানাবো। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, ব্র্যান্ড বানানোর জন্য আপনার এই জায়গায় বিশেষজ্ঞটা কে? আপনি না পারলে হয়তো একটা এজেন্সির কাছে, যেটা টপ ব্র্যান্ডও যাচ্ছে, যেখানে বিগ ব্র্যান্ডগুলো যাচ্ছে,
আর আমরা মনে করতেছি আমি ট্যাগলাইন, এই যে আমাদের অনেক স্টুডেন্টরা আমাদের বিভিন্ন ব্যাচে তারা ট্যাগলাইন লিখে লিখে আমার কাছে পাঠায় যে স্যার এটা হয়েছে কিনা। এখন এটা আসলে ওনার কাজ না। আপনি কি আপনার প্রোডাক্ট বানানো আপনি করতেছেন, ওইখানে তো আপনি ঠিকই লোক নিয়োগ দিচ্ছেন, তারা যেমন প্রোডাক্টটা বানাচ্ছে এই পার্টটা গ্যাপ থেকে যাচ্ছে। সো এই স্লাইডটাতে আমি এতক্ষণ গুরুত্ব দিয়ে কথা বললাম যারা ব্র্যান্ড বানাতে চান। দেখেন এটা কিন্তু একটা ডিফারেন্ট ম্যাটার, আপনি ব্র্যান্ড বানাতে চান কিনা। আপনি চান ব্র্যান্ড বানাবো না, আমি সেলস করে কোনো রকম সার্ভাইভ করে পৃথিবী থেকে চলে যাব, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। তাহলে আপনি মুদি দোকান দিলেও তো কোনো ব্র্যান্ড বানানো লাগবে না, এমনি চলবে এটা। আপনি যদি চান যে অ্যাকচুয়ালি আমি চাই যে আমি আস্তে আস্তে গ্রো করব, সেলও করব এবং লং রানে মানুষের মাথায় জায়গা তৈরি করব, তাহলে প্যারালালে আপনাকে দুইটা কাজ করতে হবে। পণ্যর কোয়ালিটি ঠিক রাখার জন্য যেমন প্রোডাক্ট ডিভিশন কাজ করবে, ব্র্যান্ড তৈরি করার জন্য ব্র্যান্ড ডিভিশন কাজ করবে। প্যারালালি দুইটা হলে লং রানে আপনি সাস্টেনেবল একটা ব্র্যান্ড তৈরি হবে। তখন আপনি এটার বেনিফিট এক সময় টের পাবেন যে এই যে পণ্যটা বানাচ্ছেন, এই যে রেস্টুরেন্টটা তৈরি করলেন বা যেই প্রোডাক্টটা তৈরি, এটার যেমন একটা ভ্যালু আছে, এই যে অদৃশ্য যে কাজগুলো আপনি করে যাবেন এটাও লং রানে কিন্তু একটা ভ্যালু ক্রিয়েট করবে এবং তখন এইটারও একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে এবং তখন টের পাবেন যে ইয়েস আমার ব্র্যান্ডটা সাস্টেনেবল, মানুষের মাথায় অন্তত একটু একটু করে জায়গা দখল করতেছে। বাট এমনিতে আমরা আসলে সেল করে যাব, ফেসবুকে এসে লাইভ করব, বিজ্ঞাপন দিয়ে দিয়ে অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে সেল করতে পারবো। একসময় এরকম বহু সেল কলা আলারা একসময় সেল করছে, টাকা কামাইছে, এরপরে মার্কেট থেকে আউট হয়ে গেছে। যারা ব্র্যান্ড বিল্ডিং না করবেন, ট্রুলি স্পিকিং আগামীর পৃথিবীতে ব্র্যান্ড বাদে কোনো কোম্পানি আসলে সাস্টেন করবে না, টিকে থাকবে না। সাময়িক এক বছর, যেহেতু বাংলাদেশ অনেক বড়, 1-2 বছর অনেক মানুষ আছে, কোনো রকম চলে, আপনি একটা সময় বলুন স্যার এক সময় তো আমার অনেক চলতো, এখন চলে না, বুঝলাম না কি হয়ে গেল, অর্থনীতি খারাপ, রাজনৈতিক সমস্যা, নানান কিছু বলবেন। ভাই রাজনৈতিক সমস্যা, অর্থনৈতিক প্রবলেম এগুলো সারা জীবন ছিল, আপনি ছোটবেলা থেকে শুনে আসছেন, এই যে আগামীকাল হরতাল, এগুলো থাকবেই। বাট যখন ব্র্যান্ড বিল্ড করবেন এইগুলোর মধ্য দিয়ে ব্র্যান্ডগুলো কিন্তু দিন দিন বড় হচ্ছে এবং আরো বিগার থেকে বিগার হচ্ছে। আজকে কোকা কোলার কথাই চিন্তা করে দেখেন, বিক্রি করে শরবত চিন্তা করে দেখেন, এবং এটা ক্ষতিকরও আসলে। আমাদের অনেকগুলো এটার উপরে রিসার্চ আছে যেগুলো আমরা জেনে শুনেই খাচ্ছি, বিকজ অফ ব্র্যান্ডিং আমাদের মগজে সে জায়গা দখল করে নিছে, বিধায় এইটা ব্র্যান্ড হয়ে গেছে, আমরা খাচ্ছি। তাহলে ব্র্যান্ডিং এবং মার্কেটিং এর মধ্যে ছোট্ট একটা ডিফারেন্স যদি আমরা চিন্তা করি, মার্কেটিং পণ্যকে পরিচিত করায় আর ব্র্যান্ডিং অন্য পণ্য থেকে আমার পণ্যটাকে আলাদা করে। এইখানে দেখেন দুইটা জুতার আমি জাস্ট দিয়েছি, দুইটা কিডস আপনারা দেখছেন, এই দুইটা জুতা সেম, সব কিছু দেখতে কোয়ালিটিতে সব সেম। একটা জুতার দাম $15, আরেকটা $150। রিজন কি আপনাদের প্রশ্ন করলে খুব সিম্পল আপনি বলবেন স্যার এটা কি প্রশ্ন করলেন, এত সোজা, কারণ ওইটার মধ্যে নাইকির লোগোটা দেওয়া আছে। এখন নাইকির লোগোটা জাস্ট এই টিক চিহ্নটা দিতে দেওয়ার কারণে এটার দাম $150, আর এই টিক চিহ্ন না দিয়ে আপনি যদি অন্য ক্রস চিহ্ন দেন বা গোল চিহ্ন কিছু দেন, এটা $15। দিস ইজ ব্র্যান্ডিং, হিউজ ডিফারেন্স। আপনি খেয়াল করে দেখেন, সেম প্রোডাক্ট, হয়তো আপনি বলবেন দুইটাই আপনার ফ্যাক্টরির প্রোডাক্ট, আপনি বেচতে গেলে এটা $15 আর নাইকির লোগোটা লাগাই দিলে $150। এই যে লোগোটা লাগাই দিলে $150, তাহলে লোগোর পিছনে আসলে কি আছে এটাকে আপনাকে ভাবতে হবে। আপনি তো সারা জীবন গবেষণা করে আসলেন পণ্যর পিছনে কি আছে, কিভাবে বেস্ট কোয়ালিটি বানানো যায়। এটা পারফেক্ট, বেস্ট কোয়ালিটি বানান, ওকে, এটা তো বানাইতেই হবে, কিন্তু ওই লোগোর পেছনের যে গল্প, এত পাওয়ার, কি সুপ্রিম পাওয়ার দেখেন, এই পাওয়ারের কারণে $15 দিনই $150। এবং সারা পৃথিবীর ব্র্যান্ডগুলো এরকম, আর্মেসের আপনি ব্যাগের কথা চিন্তা করেন 40 লাখ 50 লাখ টাকায়, রোলেক্সের ঘড়ির কথা চিন্তা করে দেখেন, অ্যাপেলের ফোনের কথা চিন্তা করে দেন, এর চেয়ে অ্যাপেলের যে ফিচার দিচ্ছে 15 Pro Max, এর চেয়ে অনেক ওই দেখা গেল যে শাওমির ফোনের চেয়ে ভালো ফিচার দেওয়া আছে। বাট মানুষ ওই 30,000 টাকা দিয়ে শাওমি কিনবে না, 2 লাখ টাকা দিয়ে আইফোন কিনবে। সো তাহলে এতক্ষণের আলোচনায় আমি কি বলতে যাচ্ছি, সিম্পল মেসেজ দিতে যাচ্ছি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ডোন্ট সেল প্রোডাক্ট, সেল ইউর ব্র্যান্ড। হোয়েন ইউ সেল ব্র্যান্ড ইউ উইল গেট এক্সট্রা প্রাইস। তাহলে ব্র্যান্ড বানাবেন কেন, এই কষ্ট করবেন কেন, ব্র্যান্ড টিমকে টাকা খরচ তার পেছনে টাকা ঢালবেন কেন? বিকজ আপনি যদি শুধু পণ্য বিক্রি করেন সারা জীবন স্ট্রাগল করবেন। হোয়েন ইউ সেল ব্র্যান্ড ইউ উইল গেট এক্সট্রা প্রাইস। ব্র্যান্ড বিল করলে কোনোই লস নাই, আপনি এক্সট্রা প্রাইস। ওই যে অনেকে বলছিলেন স্যার ফাইন্যান্স নিয়ে আমাদের ক্লাস কি, এটাই ফাইন্যান্সের ক্লাস, এটাই আসল ফাইন্যান্স। ফাইন্যান্স আপনার অ্যাকাউন্টস মেনটেন করার জন্য তো 20,000 টাকা দিয়ে একটা অ্যাকাউন্টেন্ট আনলে সে আপনাকে একটা সফটওয়্যার নিলে ওইটা অটোমেটিক হবে। রিয়েল ফাইন্যান্স, দিস ইজ দ্য রিয়েল ফাইন্যান্স। এইটা ঠিক করলে যে আপনি 10 টাকায় বানানো পণ্য
$10 বিক্রি করতে পারলে দিস ইজ দ্য রিয়েল ফাইন্যান্স। সো ডোন্ট সেল প্রোডাক্ট। আজকে থেকে মাথায় নেন, যেহেতু কোচ কাঞ্চন একাডেমিতে আপনারা আসছেন, বিজনেসে লং কোর্স করছেন, আজকে থেকে মাথায় একটা জিনিস সেট করেন যে আজকে থেকে আমি পণ্য নয়, আমি বিক্রি করব ব্র্যান্ড, আমি ক্রিয়েট করব পারসেপশন। অ্যান্ড এই পারসেপশনটা যখন ক্রিয়েট করবেন তখন আমাকে আপনি থ্যাঙ্কস দিবেন। হ্যাঁ, এটা কি একদিনে হয়ে যাবে? না, ইটস এ টেস্ট ম্যাচ, ইটস এ লঙ্গার ভার্সন গেম। ডে বাই ডে, যে আজকে মাথায় নিলেন, আজকে থেকে একটু একটু করে যখন প্ল্যান করবেন, লং রানে দেখবেন এটা এক সময় 3 বছর, 6 বছর, 5 বছর একটা ব্র্যান্ড হবে। অনেকে তো 12 বছর ব্যবসা করছেন কিন্তু ব্র্যান্ড বিল্ড করতে পারেন নাই। আপনার ব্র্যান্ডের নাম শুনলে মানুষ চিনে না, তার মধ্যে কোনো পারসেপশন নাই, জাস্ট প্রোডাক্ট বিক্রি করে যাচ্ছেন, প্রোডাক্ট বিক্রি করে যাচ্ছেন। এক সময় কখন যে আপনার মার্কেট কোনো একটা ব্র্যান্ড এসে দখল করে নিবে আপনি জানেন না। সো ব্র্যান্ডটাকে বিল্ড করতে হবে। সো ব্র্যান্ডের মোটামুটি তাৎপর্য আমরা বুঝে গেছি, ফজিলত অনেক, এটার অনেক মজেজা, বাট এখন দেখতে হবে যে এইটার করার প্রসেসটা কি। এই যে দেখেন, কোকা কোলার কথা গল্প করছিলাম, কোকস মার্কেট শেয়ার ইনক্লুডিং ব্র্যান্ড ভ্যালু, মার্কেট শেয়ার হচ্ছে $239 বিলিয়ন, আর উইদাউট ব্র্যান্ড ভ্যালু এটা হচ্ছে $131 বিলিয়ন। তার মানে $106 বিলিয়ন হলো কোকা কোলা নামটার ভ্যালু। শুধু কোকা কোলার নামটার মূল্য, এই যে শব্দটা কোকা কোলা মানে জাস্ট 8টা লেটার, এই 8টা লেটারের দাম $106 বিলিয়ন। আপনি চিন্তা করে দেখেন কি পাওয়ারফুল জিনিস ওরা বানাইছে। সো এইটা বাদে যদি এই ব্র্যান্ডটাকে ফেলে দেন, নামটাকে ফেলে দেন, উইদাউট দ্য ব্র্যান্ড কোকস গ্লাস উড বি হাফ এমটি। ওইটাকে বাদ দিলে এটা হাফ এমটি হয়ে যাবে, মানে খালি হয়ে যাবে, ওর ভ্যালু মুহূর্তের মধ্যে কমে যাবে। তো ও কি করেছে? ও করেছে ব্র্যান্ড পজিশন, ডিফারেন্সিয়েশন করেছে, ও স্টোরি টেলিং করেছে বিভিন্নভাবে, ও প্রমিস দিয়েছে, ওর একটা ফিলোসফি ওকে এস্টাবলিশ করেছে, ব্র্যান্ড আইডেন্টিটিও তৈরি করেছে, লুক অ্যান্ড ফিল, টোন, ভয়েস, কনসিস্টেন্সি অ্যান্ড পজিটিভ অ্যাসোসিয়েশন করাইছে আমাদের সাথে প্রতিনিয়ত। অ্যান্ড ব্র্যান্ড ইমেজ ক্রিয়েট করেছে, কাস্টমারের মধ্যে একটা গুড পারসেপশন দিয়েছে, কাস্টমার এক্সপিরিয়েন্স গুড পেয়েছে, অ্যান্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট করেছে। যে এতগুলো কাজ করে দেখেন, এই যে আমি কাজগুলো লিখছি, যে ডিফারেন্সিয়েশন, স্টোরি টেলিং, প্রমিস, ফিলোসফি, লুক অ্যান্ড ফিল, দিস ইজ দ্য রেসিপি। কোকটা বানানোর জন্য একটা রেসিপি আছে, আপনি যে পণ্যটা বানান এটারও তো একটা রেসিপি আছে। এই যে আমি এটা পড়ে আছি, এটারও তো একটা রেসিপি আছে। তো এটার যেমন একটা রেসিপি আছে, একটা ফরম্যাট মেনটেন করে যে এই যে হার্ডওয়্যারটা বা এই জিনিসটা তৈরি করা হয়েছে, ম্যাকবুকটা, ঠিক একইভাবে এই অ্যাপেলটাকে ব্র্যান্ড করানোর জন্য এই কোকের বোতলটাকেও কিন্তু ব্র্যান্ড করা হয়েছে। দেখেন এই শেপের আপনি যদি এখন বোতলও বানান, এটা দেখলে কোকই মনে হবে, মানুষের টপ অফ মাইন্ডে কোক চলে আসবে। এই যে লাল রংটা দেখতেছেন, এই রেড কালারটা ও আপনার মাইন্ডে দখল করে নিছে। এই রেড কালার আমি দেখাইলে, রেড কালার দেখি আপনাদের, আমরা পরের ক্লাসে দেখাবো, ব্র্যান্ড নেম বলতে বলে প্রথম মানুষ কোকের কথা বলে। তার মানে এই কালারটার পর্যন্ত দখল ওরা নিয়ে নিছে। সিকোয়েন্স টু জেনেরিক ব্র্যান্ড। জেনেরিক ব্র্যান্ড কিভাবে বানায়, আমরা কিভাবে ব্র্যান্ড বানাই, মানে আমরা স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, আমরা কি করি, আমরা শুরু করি কোত্থেকে, একটা প্রোডাক্ট নির্বাচন করি যে ঠিক আছে আমি হানি, মধু নিয়ে ব্যবসা করব, অথবা আমি ফ্যাশন প্রোডাক্ট বানাবো, অথবা রেস্টুরেন্ট করব, অথবা পানি বানাবো, অথবা সামহাউ হোয়াট এভার ইট ইজ। তাহলে আমরা কি করি, প্রথমত একটা প্রোডাক্ট সিলেক্ট করি, প্রোডাক্ট বা সার্ভিস, যে আমি এই জিনিসটা নিয়ে কাজ করব। তারপরে আমাদের থাকে ওই প্রোডাক্টটা নিয়ে, আমাদের ওই প্রোডাক্টটা সম্বন্ধে ভালো নলেজ আছে, আমি জানি যে সুন্দরবনের বা বেস্ট খাঁটি মধু কোথায় আছে, কিভাবে সংগ্রহ করতে, এইগুলো আমি জানি, এগুলোর ব্যাপারে আমি এক্সপার্ট, আমি সংগ্রহ করলাম। করে এবার আমি চিন্তা করি যে আমি তো বানাইতে গেলে আমার একটা লোগো লাগবে, কিছু কমিউনিকেশন প্ল্যান লাগবে, আমার একটা কমন সেন্স আছে, আমি দেখছি অনেকে বানায়। ওই কমন সেন্স প্রোডাক্ট এবং সার্ভিসটা নির্বাচন করার পরে আমরা কি করি, আমাদের কমন সেন্স এরপরে গিয়ে আমরা একটা গ্রাফিক ডিজাইনারের সাথে বসি। সেটা হইতে পারে নীলক্ষেতের ডিজাইনার, অথবা সোশ্যাল মিডিয়া আমি চিনি যে উনি মাঝে মাঝে ডিজাইন বানায়। তো আমি এই দুইজন মিলে ওনার সাথে বসে, যে ভাই আমি এমন একটা প্রোডাক্ট নিয়ে, মধু নিয়ে কাজ করতে চাই, আপনি আমার সুন্দর করে একটা ডিজাইন বানাই দিবেন, সুন্দর প্যাকেট বানাই দিবেন, যাতে আমি এটা ব্র্যান্ড করতে পারি। দেখেন বলতেছেন কিন্তু আমি একটা ব্র্যান্ড করতে পারি, কিন্তু আপনি বসছেন একজন ডিজাইনারের সাথে। একজন ডিজাইনার কিন্তু ব্র্যান্ড এক্সপার্ট না, সে আপনাকে ডিজাইন দিতে পারবে, কিন্তু একজন ব্র্যান্ড এক্সপার্টের অনেকগুলো ব্রিফ আছে, ওই ব্রিফগুলো কমপ্লিট করে যখন ডিজাইনারকে দিবেন, ওই ব্রিফের আলোকে সে ডিজাইনটা বানাবে। এখন আমরা কি করলাম, ব্রিফটা কি, আমার কমন সেন্স, ভাই আমি একটা ব্র্যান্ড বানাইতে চাই, আমার এই পণ্য ভাই এটা অনেক খাঁটি, আমি চাই প্রিমিয়াম কাস্টমারের কাছে বেচবো, দামে বেচবো,
এইটুক চাওয়া, এগুলো কিন্তু সবই আমার চাওয়া, বাট এই চাওয়ার সাথে আমার কমন সেন্সে ভাই এমন এমন করে করলে কেমন হয়, মধুর একটু পাখা দেখাই দিলেন, মধুটা টুপ করে পড়তেছে এরকম দেখাই দিলেন, অথবা আমি কোনো একটা শেলফের মধ্যে কোনো একটা প্রোডাক্ট দেখছিলাম, দেখে আমার ভালো লাগছে, আইনা বলি যে ভাই এরকম বানায় দেন। অনেকেই ন্যাচারালসের প্যাকেট নিয়ে যায় ডিজাইনারের কাছে, অনেক ডিজাইনার আমাদের বলে যে ভাই আপনাদের প্যাকেট নিয়ে আসে, বলে যে ভাই এরকম বানায় দেন। বোকার মতো একটা কাজ। কেন আমি বলছি, যখনই আপনি আমাদের ন্যাচারালসের পণ্য নিয়ে একটা গ্রাফিক ডিজাইনারের কাছে গিয়ে বললেন এমন বানায় দেন, তখন থেকে আপনার জীবনের সেরা ভুল সিদ্ধান্তটা নিলেন। কারণ মার্কেটে তো ন্যাচারালস অলরেডি তার মতো করে একটা জায়গায় আছেই, আপনি সেম জিনিসটা কপি করে বানাইলে তো আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারলেন, কারণ অলরেডি আপনি প্রমাণ করলেন যে ন্যাচারাল লিডার ব্র্যান্ড, আপনি তার কপি করা শুরু করলেন। অনেকে আমার এই যে নতুন ট্রেনিং মিনিং যারা এখন শুরু করতেছে, বা আমার স্লাইড নিয়ে দেখা গেল যে মার্কেটে নেমে বিজনেস ট্রেনার পরিচয় দিয়ে শুরু, তারা কি করে আমার ফটোগ্রাফি ট্রফি নিয়ে যায়, এই যে ওয়েবসাইট নিয়ে যায়, এরকম বানায় দেন। যখনই এই কাজটা করলেন তখনই কিন্তু আপনি মার্কেট থেকে আউট হওয়ার সিদ্ধান্ত নিলেন। তো এইগুলা হচ্ছে আমাদের কমন সেন্স। অ্যান্ড আমার একটা গ্রাফিক ডিজাইনের সাথে বসে মোটামুটি উনি একটা কালার কুলার দিয়ে ডিজাইন বানাই দিল, আমরা এত কালার সাইকোলজি মাইকোলজি বোঝার দরকার নাই, উনি একটা 2 দিন পরে আইসেন বানাই দিল। ভাল লাগলে আমি বলি যে না সেই হয়েছে ভাই, কালার কুলার দা দিছেন। আর ভালো না লাগলে ওই এই জায়গায় একটু চেঞ্জ করেন, নিজে আবার একটু বেশি কমন সেন্স যাদের তারা আর একটু ওইখানে ইঞ্জিনিয়ারিং করেন, যে ওই ডিজাইনারকে কিছু পরামর্শ দিয়ে এই মিলে আপনি কি বানালেন, একটা ডিজাইন খাড়া করালেন। এই ডিজাইন খাড়া করানোর পরে বা দাঁড় করানোর পরে কি হলো, একটা জেনেরিক কমিউনিকেশন। জেনেরিক কমিউনিকেশনকে আপনি নিজে একটা ট্যাগলাইন দেন, সবাই আমরা মিললে আমার ব্র্যান্ডের আমি একটা ট্যাগলাইন দিই, অথচ আমি কিন্তু ব্র্যান্ড এক্সপার্ট না, আমি জানি না ট্যাগলাইন কেমনে বানাইতে হয়, কিন্তু আমি কয়েকটা মিলাই ঝিলে কাছাকাছি দিয়ে আমি একটা বানাইলাম। এরপরে আমরা ফেসবুকে একটা পোস্ট দেওয়া শুরু করি, গিয়ে কপি কে লেখে আমি লিখি, তারপর এটার লেখে কে, ডেসক্রিপশন আমিই লিখি, আমি খাটি খুঁটি লিখি, 100% সেরা লিখি, 1 নাম্বার লিখি, যেগুলো লেখলে মনে হইব যে আমারটা ব্র্যান্ড। তো আমি যে আসলে কমন কথাই লিখতেছি, আমি যে আসলে সারা দুনিয়া ব্যাপী যে সবাই বলে গেছে এই কথাই লিখতেছি, এটা তো আর আমি বুঝি না। আমি মনে করি যে না, আমি একটা সেরা জিনিস লিখলাম। অ্যান্ড আমরা যেই কথাগুলো এবার বলা শুরু করি কমিউনিকেশনে, জেনেরিক কমিউনিকেশনে আমরা একই রকমের বিভিন্ন মেসেজ দিতে থাকি, ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হয় অ্যান্ড মাল্টিপুল বেনিফিট। সো এতে করে কি আমার আর কোনো পজিশন দাঁড়ায় না, কারণ আমি সবই বলি। আমি বলি যে আমার টুথপেস্ট ইউজ যদি করেন আপনি তাহলে সজীব নিঃশ্বাস পাবেন, আমার টুথপেস্ট জীবাণু দূর করে, আমার টুথপেস্টের দাঁত সাদা করে, আমার টুথপেস্ট ক্যাভিটি দূর করে। তাহলে আমি কি করলাম, এট এ টাইম আমার টুথপেস্ট দিয়ে আমি বুঝাইতে চাইলাম আমি সব করি ভাই, কারণ আমার কমন সেন্স বলতেছে যে আমি যত বলুম এত এত উপকার, তত আমার প্রোডাক্ট কিনবে। দেখেন কি বিশাল ভুল, মানে যেটা আসলে ব্র্যান্ডের সম্পূর্ণ প্ল্যানিং এর বিপরীতে। কারণ আপনি দেখেন পৃথিবীর টপ ব্র্যান্ডগুলো কি করে, নির্দিষ্ট একটা সিঙ্গেল বেনিফিটকে প্রকাশ করে, একটা কথাই। আপনি খেয়াল করে দেখেন টুথপেস্টের অনেক ধরনের ফাংশন হইতে পারে, এর মধ্যে আজকে ক্লোজ আপ বেছে নিয়েছি কি, কাছে আসার গল্পকে, সজীব নিঃশ্বাসকে, যে তুমি সজীব নিঃশ্বাস, তোমার যদি দাঁতে দুর্গন্ধ থাকে তাহলে তোমার কাছে আসার গল্প তৈরি হবে না, তুমি যার সাথে রিলেশন করতে যাচ্ছ হবে না। এটার অনেক কন্ট্রোভার্সি আসে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে, অনেক কিছু, বাট আমি ব্র্যান্ডের পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাখ্যা করছি। এইটা দিয়ে ওরা একটা গল্প তৈরি করে একটা জায়গা তৈরি করছে, এবং এটা একটা পারসেপশন ক্রিয়েট করছে, এবং অলওয়েজ একই কথাই বলতেছে। খেয়াল করে দেখেন, আবার পেপসুডেন্ট সে জীবাণুর কথা বলতেছে, দেখবেন বাচ্চাদের দাঁতে টোকা দিয়ে দেখায় দাঁত শক্ত করে, তার মানে জীবাণু দূর করে এবং দাঁত শক্ত করে, ওর হচ্ছে একটা পয়েন্ট অফ ভিউ। এখন আপনি খেয়াল করে দেখেন দাঁত শক্ত কিন্তু ক্লোজ আপ ইউজ করলেও হয়, ক্লোজ আপ কোনোদিনও বলে না যে আমাদেরটাও দাঁত শক্ত করে, ক্লোজ আপ দিয়েও কিন্তু দাঁত মাজলে জীবাণু দূর হয়, কিন্তু দাঁত জীবাণু দূর হয় এটা বলে না। ফিচার আপনার বেনিফিট থাকলেই আপনি বলতে হবে মানেই ঝামেলা, কারণ মানুষ ওই যে আবার ফেরত যান, প্রতিদিন কমপক্ষে 6 থেকে 10,000 মার্কেটিং মেসেজ, বিজ্ঞাপনের বিভিন্ন ধরনের মেসেজ কমিউনিকেশন মানুষ দেখে। মানুষ এত কিছু মনে রাখবে না, বারবার যদি একই ঢোল বাজান, বারবার যদি আপনি একই কাজ করেন, মনে রাখা সহজ। আপনি মার্ক জাকারবার্গ বললেই আপনার মাথায় সুন্দর করে চলে আসবে এশ কালার একটা টি শার্ট পরে একটা ফেস, বিকজ ও সবসময় এশ কালার এটা পরে বিধায় আপনার মাথায় খুব সুন্দর করে পজিশন করে ফেলছে। ও এক এক দিন এক এক কালার পরলে আপনি কিন্তু ওর ড্রেসটা মনে রাখতে পারতেন না। দিস ইজ কল পজিশনিং, যে একটা নির্দিষ্ট জিনিস ধরে কন্টিনিউ ফোকাস করা। এবার খেয়াল করে দেখেন টুথপেস্টের যদি আপনি আরো বেনিফিটে যান, যেমন সেন্সিটিভিটির কথা চিন্তা করলে আপনার কিন্তু সেন্সোডাইন চলে আসে। কেন? টুথপেস্টের ওরা স্পেসিফিক ওই জায়গাটাকে ধরে কমিউনিকেশন করছে। আবার হোয়াইট প্লাস বললে আপনার সাদা ধবধবে দাঁত,
তারা আরেকটা জায়গা ধরে, তার মানে যার দবদবে দাঁতের দরকার সে হোয়াইট প্লাস করবে, যার সেন্সিটিভিটি প্রথম চান্সেই ওইটা চিন্তা করবে। আপনি দেখেন, আপনাদেরকে যদি বলি যে কার রেসে অংশগ্রহণ করবেন, দ্রুত গতির কার, তাহলে কোনটা কিনবেন আপনি? টয়োটা কিনবেন, মার্সিডিজ, বিএমডাব্লিউ, নাকি আপনি ফেরারি কিনবেন? যখন স্পিডের কথা আসবে টপ অফ মাইন্ডে আপনি কোনটা আসতেছে দেখেন তো? এই যে 4টা গাড়ির নাম বললাম, আপনার কিন্তু সাথে সাথে ফেরারি আসতেছে, কারণ ফেরারির কমিউনিকেশন স্পিড নিয়ে। এখন আমার প্রশ্ন হচ্ছে, স্পিড কি মার্সিডিজে নাই, বিএমডাব্লিউতে নাই? না, আছে, বাট ফেরারি ওই স্পেসিফিক স্পিডটাকে কমিউনিকেট করে, দ্যাটস দ্য পজিশনিং। এখন আমরা জেনেরিক কমিউনিকেশনে কি করি? আজকে আমার প্রোডাক্ট এই উপকার করে, কালকে ওই উপকার করে, পরশু ওই উপকার করে। আমি আমার ন্যাচারালসটাকে আমি কিভাবে হার্বস দিয়ে ব্র্যান্ড বানালাম, আপনার সিক্রেটটা একটু যদি বলি, আমাদের একটা সুন্দর ব্র্যান্ড প্ল্যান আমরা দাঁড় করাই। প্রথমে আমরা কিভাবে কমিউনিকেশন করবো, কি করব, এই প্ল্যানটা আগে করা লাগে, একদম গাইডলাইনটা, একটা কনস্টিটিউশন আমরা বানালাম। দেন আমরা যেটা করেছি সেটা হলো, প্রত্যেকটা প্রোডাক্টের আপনি দেখবেন যে আমরা সিঙ্গেল মাইন্ডেড বেনিফিট নিয়ে আসছি মার্কেটে। যেমন আমরা ত্রিফলা বললেই গ্যাস্ট্রিক, একটা ত্রিফলা 12 ধরনের কাজ করে, অনেক উপকার করে, আপনার চুল পড়ার প্রবলেম সলভ করে, আপনার ভিটামিন সি এর ঘাটতি পূরণ করে। এখন আমি যদি বলি ত্রিফলা ভিটামিন সি এর ঘাটতি পূরণ করে, আরেকদিন বললাম চুল পড়া কমায়, আরেকদিন হচ্ছে আপনার শক্তি বৃদ্ধি করে, আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম সলভ করে, এই 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 নানান উপকার বললাম, দেখেন তো আপনি কোনোটাই কিন্তু লং রানে মনে রাখতে পারবেন না। যার কারণে আমরা যেইভাবে হার্বসের মতো ব্র্যান্ড, বাংলাদেশের মানুষ হার্বস ভুলেই গেছিল, সেইখানে আমরা অনলাইনে এটা দিয়ে শুরু করলাম। আমাদের যখন আমরা শুরু করি, বিলিভ মি অর নট, আমাদের কোনো মানে ওয়েবসাইটও ছিল না, আমাদের ফিনান্সিয়াল এত একটা খারাপ অবস্থা যাচ্ছিল যে ওয়েবসাইট করার টাকাও আমাদের কাছে ছিল না। আমরা জাস্ট একটা ফেসবুক পেজ করে, আমি একটা জিনিস জাস্ট এই জিনিসটা বুঝতাম যে সিঙ্গেল মাইন্ডেড বেনিফিট বলতে হবে, এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা সিঙ্গেল কমিউনিকেশন ডেভেলপ করলাম, যে ত্রিফলা মানে গ্যাস্ট্রিকের প্রবলেম সলভ করে, অশ্বগন্ধা মানে অশ্বগন্ধায় আপনার শক্তি বৃদ্ধি করে, অশ্বগন্ধায় মানুষের উচ্চতা বাড়ে, আদার্স অন্যান্য অনেক বেনিফিট আছে, বাট একটা আমি কোর বেনিফিট নিয়ে আসলাম যেটা আপনার ঘুমের সমস্যা সলভ করে। এই যে যখন ঘুমের সমস্যা মানে অশ্বগন্ধা, গ্যাস্ট্রিক মানে ত্রিফলা, আইবিএস এর সমস্যা মানে আমাদের থানকুনি পাতা, এই যে দেখেন সিঙ্গেল মাইন্ডেড বেনিফিটগুলো বলা শুরু করলো, এবং যার যেই প্রবলেম সে ওইভাবে প্রোডাক্ট দেওয়া শুরু করলো, এবং কাস্টমার কেয়ারের জন্য অনেক সহজ হয়ে গেল। মানুষ যখন ফোন দিল যে ভাই আমার গ্যাস্ট্রিকের প্রচুর প্রবলেম, আপনাদের কোনো হার্বস আছে? হ্যাঁ স্যার, ত্রিফলাটা খান। এই আমার ঘুমে প্রবলেম হয়, কি আপনাদের কি? এই অশ্বগন্ধাটা খান। এই আমাদের শক্তি এনার্জির প্রবলেম আছে, আচ্ছা নবশক্তিটা খান। এই যে দেখেন সিঙ্গেল মাইন্ডেড জিনিসটা। এখন আমরা কি করি, আমরা মনে করি অনেক বেশি বললে, অনেক বেনিফিট বুঝাইলে মনে কিনবে না। ভাই, মানুষের সুযোগই নেই এত কিছু মনে রাখার। সিম্পল সিম্পল জিনিস দিয়ে আমরা কমিউনিকেট ডেভেলপ করতে হয়। সো আমরা কি করি তাহলে, এই জেনেরিক একটা কমিউনিকেশন, এবং ফ্রিকুয়েন্টলি কালার চেঞ্জ হয়, আমাদের ফেসবুকের পোস্টে কমিউনিকেশন চেঞ্জ হয়, ক্যাপশন চেঞ্জ হয়, এক একবার এক এক রকম মন মতো, কারণ যেহেতু আমি কমন সেন্স দিয়ে পোস্ট করি, কমিউনিকেশন করি, আমার যা যা মন চায়, যেটা যেটা আমার ভালো মনে হয় সেটা সেটা দিয়ে আমি কাজগুলো করি। হোয়ারেজ আমি তো জানিই না, আপনি রান্নাই জানেন না, রেসিপি জানেন না, এখন আপনার যেটা যেটা ভালো মনে হয় যে না ঠিক আছে মশলা কাঁচামরিচ এত দিয়ে লাভ নাই, এটা দেই, জিরা বাড়ায় দেই, লবণ বেশি দিলে মনে হয় ভালো লাগবে, দিন শেষে তো এটা একটা অখাদ্য হবে। এখন এই অখাদ্য আপনি বুঝতে পারেন না কেন? এই অখাদ্যটা তো আপনি খাচ্ছেন না, এটা খাচ্ছে কে? আপনার অডিয়েন্স। সে বুঝতেছে এটা অখাদ্য, সে মুখ ফুরাই নিচ্ছে। লং রানে আপনি বলতেছেন এত কষ্ট করলাম, কারণ এগুলো লিখতে রিসার্চ করতেও তো আপনার একটা টাইম যায়। এরপর আপনি বলেন এত পরিশ্রম করছি, এত খাটতেছি, বাংলাদেশে আসলে ব্যবসায়ী নাই, মানুষ মানুষ না, বোঝে না, এই দামি দামি ওইসব ডাবুরের মধু কিনতেছে। কি মধু এটা? ডাবুর দেখেন কি করেছে, ডাবুর মধু, ডাবুর হানি, দেখেন আপনার মাথায় কিন্তু এটাই ঢুকে আছে। ডাবুর হানির মধ্যে করে নাই ডাবুর সরিষা হানি, ডাবুর কালোজিরা হানি, ডাবুর অমুক হানি, ডাবুর এত এত 20 ধরনের হানি বাংলাদেশে পাওয়া যায়। ডাবুর কি করছে? সব মিলাই জিলে একটা বানাইছে ডাবুর হানি, একই টেস্ট, হানি মানে ডাবুর হানি ইটসেলফ, ডাবুর হানি একটা হানি হয়ে গেছে। আর আমরা যখন মধু বেচি, আমরা রিসেন্টলি যেমন আমাদের ওইখানে আমরা কমাই ফেলছি, আমরা তখন কালোজিরা হানি, আমরা সুন্দরবনের হানি, আমরা সরিষা ফুলের হানি, বড়ুই ফুলের হানি। দেখেন তো আপনি কোনটা মনে রাখবে? ডাবুর হানি মনে রাখা কত সহজ, কারণ তারা প্ল্যান করে ব্র্যান্ড বানাইছে। আমরা ওই কমিউনিকেশন প্ল্যান করে জিনিসটা বানাই না, আমরা তখন ডাবুরের বিরুদ্ধে বকি যে মানুষ ওই বাজে হানি কিনতেছে। ডাবুর যেই পরিমাণে বেচে, বাংলাদেশের এই খুচরা যারা এসএমই সবাই মিলে আমরা সেই পরিমাণ হানি বিক্রি করতে পারি না, জাস্ট বিকজ অফ আমরা মাল্টি ফোকাস, মাল্টিপুল বেনিফিট, নানান সময় নানান কথা বলি, আর ও একই কথাই বলে। দ্যাটস দ্য ডিফারেন্স। অ্যান্ড আমরা এইসব জিনিসকে ডেভেলপ করে, এইসব এই যে শুরু থেকেই কিন্তু অনেক ঘাটতি ভেজাল দিয়েই শুরু করলাম। এবার এই সকল কমিউনিকেশন দিয়ে আমরা সেলস টিম তৈরি করি, আমরা মার্কেটে যাই,
ফেসবুকে বিজ্ঞাপন দেই, এবার আমার সেলস আসে না, যা আসে আমার ফেসবুকের ডলার খরচ ওঠে না। এই যে স্ট্রাগলিং, হাতের পাতে যা টাকা আছে, স্বর্ণ বেচি, জমি বেচি, বিভিন্নভাবে ধাক্কাইতে থাকি যে না হোক ব্র্যান্ড, একসময় হবে ব্র্যান্ড। একসময় হবে ভাই, আপনি তো মানে একটা জায়গা রাস্তা ভুল করে ফেলছেন, আপনি তো আর্টসে ভর্তি হইছেন, এখন আপনি ডক্টর হইতে পারবেন না। তো আপনাকে ডক্টর হইতে গেলে আগে সায়েন্সে পড়াশোনা শুরু করতে হবে, যাতে লং রানে আপনি ডক্টর হতে পারেন। এরপরে কি হয়, এগুলোর রেজাল্ট কি আসে? পুয়ার রেজাল্ট আসে, একটা পুয়ার রেজাল্ট, নো ব্র্যান্ড ভ্যালু, কোনো ব্র্যান্ড ভ্যালু তৈরি হয় না। পরে আমরা ব্র্যান্ডে গালিতে দূর, ব্র্যান্ড ভ্যালু এই সেই। আবার যারা আরেকটু অ্যাডভান্স, তারা দুই একজন ডিজিটাল মার্কেটিং হায়ার করি, যে ডিজিটাল মার্কেটিয়ার মনে হয় আমার ব্র্যান্ড বানাইতে। ভাই, ডিজিটাল মার্কেটিয়ার ব্র্যান্ড বোঝে না। ডিজিটাল মার্কেটিয়ারের মেইন কাজ হচ্ছে, তার রোল হচ্ছে আপনার বানানো ব্র্যান্ডটাকে সে এক্স্যাক্ট অডিয়েন্সের কাছে রিচ করে দিবে। সে বুঝবে অডিয়েন্স টার্গেটিং, সে বুঝবে যে কিভাবে কত ডলার খরচ করলে কি আসবে, রিচ করাবে না ইমপ্রেশনের জন্য কাজ করবে, তার ফোকাস হচ্ছে ওইটা। প্রত্যেকটা জায়গার জন্য এক্সপার্টাইজ আলাদা। এবার আমরা নর্মালি যে মার্কেটে ডিজিটাল মার্কেটিয়াররা বিভিন্ন পোস্ট দেয়, আমরা তার কাছে ভাই একটা ব্র্যান্ড বানাই দেন আমার, এই যে শুরু করলাম। সো স্পেসিফিক এই কথাগুলো আমি এই জন্য বলছি যে এই প্র্যাকটিসগুলো, এই মেল প্র্যাকটিসগুলোর কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং আমরা বুঝতে পারছি না। তাহলে কিভাবে আসলে ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড হয়? সিকোয়েন্স অফ ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ডটাও ঠিক একটা প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে শুরু হয়। তার আগের অবশ্যই একটা স্টেজ আছে, তারা প্রচুর রিসার্চ করে প্রোডাক্ট এবং সার্ভিসটা নির্বাচন করে। তারপরে কি করে, তারা একটা ব্র্যান্ড স্ট্র্যাটেজি বানায়। ব্র্যান্ড স্ট্র্যাটেজি, যেটাকে আমরা বলছি 4P। ব্র্যান্ডেরও 4P আছে, 4টা P আছে, এটা আমরা ডিসকাস করব। তাহলে প্রোডাক্ট, এর পরের স্টেপ হচ্ছে জেনেরিক যারা, তারা কি করলো, নিজের কমন সেন্স দিয়ে একটা গ্রাফিক ডিজাইনের সাথে বসে ব্র্যান্ড বানায় ফেললো। আর এইখানে যারা করতেছে ওয়ার্ল্ড ক্লাস, তারা ব্র্যান্ডের স্ট্র্যাটেজিটা ফলো করে, 4P ফলো করে ব্র্যান্ডের। এই 4P কে আগে ডেভেলপ করে, 4P ডেভেলপ করে এই 4Pর বেসিসে, এই 4Pর মধ্যে কি কি আছে, ব্র্যান্ডের প্রমিস আছে, ব্র্যান্ডের পারপাস আছে, ব্র্যান্ডের পজিশনিং আছে, ব্র্যান্ডের পার্সোনালিটি আছে। এই 4টা জিনিস যখন ব্র্যান্ডের বানানো হইছে, দেন তারা ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করে। এই ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করে একজন ব্র্যান্ড এক্সপার্ট এবং একজন ডিজাইনার। ডিজাইনারও কিন্তু ব্র্যান্ড এক্সপার্ট না, মাইন্ড ইট। সো ডিজাইনার হচ্ছে তাকে যেইভাবে ডেসক্রাইব করবেন ওরকম করে আপনাকে একটা সুন্দর জিনিস সে বানায় দিবে। সো এই ব্র্যান্ড আইডেন্টিটির মধ্যে ব্র্যান্ডের লুক অ্যান্ড ফিল, এটা দেখতে কেমন হবে, এটার প্রতি মানুষের ফিল তৈরি হবে কিরকম, এই হোল জিনিসটা হচ্ছে একটা ব্র্যান্ড আইডেন্টিটি। এগুলো আমরা কথা বলবো। তারপরে এই জিনিসগুলো ডেভেলপ হয়ে গেলে একটা ব্র্যান্ড প্ল্যান বানানো হয়, হোল একটা ব্র্যান্ড প্ল্যান, যে ঠিক আছে আমার ব্র্যান্ড হচ্ছে এটা, আমার ব্র্যান্ড এই টোনে কথা বলবে, আমার ব্র্যান্ড এই মানুষজনের জন্য। ওইখানে কিন্তু একদম টার্গেট অডিয়েন্স থেকে শুরু করে সেগমেন্টেশন সব কিছু একদম ডিরেক্ট লিখিত একটা কনস্টিটিউশনের মতো থাকে। এই যে ব্র্যান্ড প্ল্যানটা, এটাই হচ্ছে সারা জীবনের ব্র্যান্ডের গাইডলাইন। ব্র্যান্ড কখনো যা কিছু হয়ে যাক এই গাইডলাইন থেকে কখনো বের হয় না। হ্যাঁ, কোনো কারণে যদি ব্র্যান্ডের একদম হিউজ কোনো ডিজাস্টার হয়, যা তার পুরো পজিশনিংটা চেঞ্জ করে রিব্র্যান্ডিং করবে, তাহলে এই যে প্রসেস, তখন ব্র্যান্ডের স্ট্র্যাটেজি 4P, আইডেন্টিটি, লুক অ্যান্ড ফিল, ব্র্যান্ড প্ল্যান সব কিছু ধরে আবার চেঞ্জ করে, মাঝে মাঝে ইভলভ করে। তো যখন আপনার ব্র্যান্ড প্ল্যান তৈরি হওয়ার পরে আপনার কাজ হচ্ছে আজীবন এটাকে ফলো করা। এখন আমরা যে ভুল করি, আমাদের দেশে যেটা হয়, কেন আমাদের দেশে ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড হয় না, অনেক বড় বড় ব্র্যান্ডেরও এই ভুল আমি দেখেছি। যখন এই প্ল্যানটা রেডি করা, ব্র্যান্ড ম্যানেজার চেঞ্জ হয়ে গেছে, আগের যে এই রোলে ছিল ওই মানুষটা চেঞ্জ হয়ে গেছে, নতুন একজন আসছে এখানে। ধরে নেন যে আগের যে ছিল সে একটা প্র্যাকটিসিং মুসলিম নামাজি মানুষ ছিল, সে সবসময় কি করতো, ওই ওয়াজ মাহফিলে স্পন্সর করতো বা তাবলিগের জামাতে স্পন্সর করতো। মানে তার চিন্তা ছিল যে না, আমি আমার অ্যাজ এ মুসলিম আমি ব্র্যান্ড হিসেবে কিছু দায়িত্ব পালন করব, এটা ছিল তার আইডিওলজি। ওইভাবে সে ব্র্যান্ড প্ল্যান সাজাইছে। নতুন একজন হিপ হপ টাইপের মানুষ আসছে, সে প্র্যাকটিসিং মানে কোনো ধর্মই হয়তো পালন করেন এরকম। এবার সে চিন্তা করলো, আরে ওয়াজ মাহফিলে কেন ব্র্যান্ড করবে, ব্র্যান্ড সব জায়গায় থাকবে, ব্র্যান্ড হবে সার্বজনীন সবার জন্য। আগের যে ব্র্যান্ড ম্যানেজার ছিল সে যেহেতু প্র্যাকটিসিং মুসলিম, সে অন্য ধর্মের যেমন হিন্দুদের পূজার মধ্যে সে পোস্ট করতো না, কিন্তু এসে বললো যে না, এটা সার্বজনীন হবে, আমরা পূজায়ও স্পন্সর করব, আমরা ফুটবল খেলা আর ক্রিকেট খেলাতেও স্পন্সর করব, আমরা মেয়েদের ভলিবলও স্পন্সর করব, আবার আমরা কনসার্টও স্পন্সর করব। এখন কোনটা রাইট রং আমি সেটাতে যাচ্ছি না, আমি মানে প্রবলেমটা বোঝানোর চেষ্টা করছি যে দেখেন, মানুষটা চেঞ্জ হইলো, ব্র্যান্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেল।
এখন ব্যক্তির আইডিওলজি কি সেটা যদি সবাই এনে তার ব্র্যান্ড প্ল্যানে ঢুকাইতে চায়, তাহলে যতবার ব্র্যান্ড ম্যানেজার চেঞ্জ হবে তার আইডিওলজি অনুযায়ী তার লাল রং পছন্দ না। এখন আরেকজন এসে বললো যে লাল রং কোনোদিন ব্র্যান্ড হয় নাকি, হ্যাঁ এইটা বাদ দেন, আমরা পার্পল কালার একটা রয়্যাল কালারে যাব, না আমরা একটা ব্লু কালারে যাবো, এটা একটা ট্রাস্টের কালার। আরেকজন এসে বলবে যে না অরেঞ্জে যাবো, এটা অপটিমিজমের কালার। তো কি হইতেছে দেখেন, এবং এটাই বাংলাদেশে হয়, যার কারণে দেখবেন এক এক ব্র্যান্ড। এখন বলবেন এটাতে প্রবলেম কি? প্রবলেম আছে, কারণ একটা কাস্টমার আপনাকে লং রান ধরে একই রকম, ধরেন আপনাকে একই রকম দেখতেছে, বন্ধু বান্ধব নামাজ রোজা পড়েন না, হঠাৎ করে দাড়ি টাড়ি রেখে দিলেন, টুপি পরে নামাজ পড়া শুরু করলে তারা দোস্ত কি হয়েছে তোর, তারা কিন্তু একটা সন্দেহর চোখে দেখে। আবার নামাজ টামাজ পড়তেন, সবই করতেন, হঠাৎ করে সব ছেড়ে দিলেন, তখনও জিজ্ঞেস করে কি হয়েছে দোস্ত। তবে তো এরকম দেখি না, আগে তো দেখতাম ভদ্র নামাজ পড়ো সবকিছু, এখন এরকম ইন্ডিভিজুয়াল কোনো প্রবলেম চলতেছে। তার মানে কি হয়, সেম এজ আপনার অডিয়েন্সের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হয় যে সামথিং রং, এই ব্র্যান্ডটা তো এতদিন এইভাবে দেখলাম, এখন আবার ওরকম দেখতেছি কেন। কিন্তু আপনি ইন্টারন্যাশনাল বিগ ব্র্যান্ডগুলো দেখেন, তার অলওয়েজ একটা সিকোয়েন্সের মধ্যেই আছে, কখনো চেঞ্জ হয় না। আজকে দেখেন এই যে অ্যারোমেটিকের সাবানের এক্সাম্পলটা বারবার এত ব্লাস্টিং করলো, 67% মার্কেট শেয়ার নিয়ে নিয়েছিল, অর্থাৎ 100টা সাবান বিক্রি হইলে অ্যারোমেটিক 67টা, লাক্স সহ বাকি সাবান 33টা। কি পরিমাণ ডিজাস্টার ঘটায় ফেলছিল। অ্যারোমেটিক কি করছে, ওই ব্র্যান্ড ম্যানেজার চেঞ্জ হয়ে গেছে বা ব্র্যান্ড প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, তারা আর ওই হালাল সাবানের কনসেপ্ট থেকে বের হয়ে, কনসেপ্ট ঠিক রাখছে কিন্তু কমিউনিকেশন প্যাটার্ন চেঞ্জ করে ফেলছে। ওই দেখা গেল সুন্দরী মেয়েরা এবার গোসলের দৃশ্য দিয়ে তারা যখন আবার নর্মাল লাক্সের মতো অ্যাড দিচ্ছে, তখন চিন্তা করলো আচ্ছা মানুষের মাইন্ডে, তখন চিন্তা করলো যে আচ্ছা এটা তো লাক্সের মতোই। দ্যাটস দ্য ব্র্যান্ড প্ল্যান। সো এটাকে স্ট্রিক থেকে ফলো করা। দেন এই যে প্ল্যানটা যখন এই জিনিসগুলো ব্যাকএন্ডে সব ডেভেলপ হয়ে গেছে, দেন হচ্ছে কমিউনিকেশন শুরু, রাইট মেসেজ টু দ্য রাইট টিজি। এখন বিভিন্ন পোস্টের মাধ্যমে, বিলবোর্ডের মাধ্যমে, লিফলেটের মাধ্যমে, যত ওয়েতে পারা যায় এই যে পুরো প্ল্যান, টোন অফ ভয়েস, লুক অ্যান্ড ফিল যা কিছু আমি তৈরি করলাম, এইবার এই কমিউনিকেশনগুলো আমি মার্কেটে শুরু করলাম। রাইট মেসেজ টু দ্য রাইট টিজি, খেয়াল করবেন রাইট মেসেজটা যেমন ইম্পর্টেন্ট, রাইট টিজিটা এটা কিন্তু ওই যে ব্র্যান্ড প্ল্যানের মধ্যে চলে আসবে যে আমার টিজি কারা, একদম স্পেসিফিক। আপনি সবার কাছে বেচতে চাইলে হবে না, তাহলেই আপনি ব্র্যান্ড বানাইতে পারবেন না। স্পেসিফিক অডিয়েন্স, যেমন আমি স্টার্টআপের জন্য খোঁজকাঞ্চন একাডেমি না, তো আমার স্পেসিফিক এসএমই উদ্যোক্তা যারা স্ট্রাগলিং, যারা 5-6 ফিগার বিজনেস আছে, এদেরকে 7 ফিগার, 8 ফিগার, 9 ফিগার বিজনেস, একদম সিম্পলিফাই করে এটা আমাদের ন্যারো ডাউন করে আমার ফোকাস করা। এখন অনেক স্টার্টআপ ফাউন্ডার আমাকে নক দেয়, ইভেন স্টার্টআপ নিয়ে যদি আমি কাজ করি, আমি আর্নিংও অনেক বেশি করতে পারবো। আমি যেখানে হয়তো ব্রেইভে এখানে 3 লাখ টাকার পেমেন্ট, আমি স্টার্টআপে 10 লাখ টাকা নিতে পারবো, কারণ তারা বিগ ফান্ড নিয়ে কাজ করে, তারা ইমোশনে বুথ থাকে, তাদেরকে নিয়ে কাজ করলে আর্নিং বেশি, বাট ওইটা আমার প্যাশনের জায়গা না, প্লাস আমার এক্সপার্টাইজ না। আমি যেহেতু নিজে কোনো স্টার্টআপ করি নাই, এজন্য আমার নীতিগতভাবে মনে হয় যে না আমি বুঝি ব্যাপারটা। আমি স্টার্টআপের ওয়ার্ল্ড ওয়াইড যারা বিখ্যাত আছে তাদের সাথে মাস্টারমাইন্ড বিভিন্ন গ্রুপে আসি, বাট আমার কাছে মনে হয় যে ওই জিনিসটা আমি যেহেতু করি নাই, বিধায় আমি এটা নিয়ে কাজ করার ইয়া না। প্লাস আমার একটা প্যাশনের জায়গা হচ্ছে, যেহেতু আমি অনেক স্ট্রাগল করে বড় হয়েছি, আমি চাই স্ট্রাগলিং মানুষগুলোকে, যারা একদম ছোটোখাটো এসএমই, তাদের হেল্পের জায়গাটা কম আমাদের দেশে, সো তাদের জন্য হেল্প করতে। তার মানে আমার স্পেসিফিক টিজি এবং তাদের জন্য স্পেসিফিক মেসেজও আমার রেডি করা। আমি উদ্যোক্তাদের 3টা মেসেজ দেওয়ার চেষ্টা করি। নাম্বার 1, আপনার বিজনেস বড় করতে গেলে আপনার স্কিল লাগবে। নাম্বার 2 লাগবে আপনার প্রপার স্ট্র্যাটেজি, রাইট স্ট্র্যাটেজি অ্যান্ড প্রপার সিস্টেম, যেই সিস্টেম দিয়ে বিজনেসটা আপনাকে ছাড়া চলবে। এই 3টা মেসেজ আমি সকল উদ্যোক্তাদের কন্টিনিউ দেওয়ার চেষ্টা করছি। কেন? কারণ রাইট স্কিল না থাকলে আমরা বিজনেসে অনেক পরিশ্রম করি, অনেক টাকা ইনভেস্ট করি, বাট এই পরিশ্রম এবং টাকা থেকে প্রপার আউটপুটটা আমরা পাই না। এবং স্ট্র্যাটেজি না থাকার কারণে আমরা অনেক প্রোডাক্ট নিয়ে শুরু করি, অনেক ধরনের কার্যক্রম হাতে নেই, বাট আলটিমেটলি আমাদের প্রফিট হয় না। আর সিস্টেম না থাকার কারণে আমরা বিজনেসের মধ্যে কন্টিনিউ ঘুরতে থাকি, রাত দিন উজাড় করে বিজনেসের সময় দেই, ফ্যামিলি থাকে না, বিধায় আমার বিজনেস আমাকে ছাড়া চলতে পারে না। সেটা আমরা আগের যুগের যত ব্যবসায়ী তাদেরকে দেখেন যে তার ওই লাইফ ব্যবসার মধ্যেই শেষ হয়ে গেছে, ব্যবসার বাইরে সে কোনোদিন লাইফকে চিন্তা করতে পারেনি। সো এই 3টা জিনিসকে আমি ফোকাস করে এই মেসেজটা দেওয়ার চেষ্টা করছি। অ্যান্ড এই স্কিল, স্ট্র্যাটেজি অ্যান্ড সিস্টেম, এই 3টা জিনিসকে আমি শেখানোর চেষ্টা করছি। তাহলে আমার অডিয়েন্সটা ফিক্সড, আমার মেসেজটা ফিক্সড, এবং অডিয়েন্সের জন্য এটা আসলে রেলিভেন্ট। আপনারা সবাই বুঝতেছেন যে এই 3টা সমস্যার মধ্যেই আমরা আসি, এই 3টা সমস্যার
সমাধানের জন্য আমার সমস্ত আয়োজন, আমার বই লেখা, আমার ব্লগ লেখা, আমার ছোট ট্রেনিং, বড় ট্রেনিং, ব্রেভ, সমস্ত আয়োজন এই জিনিসগুলোকে সলভ করার জন্য। সো এই মেসেজটা যখন আপনি প্রপারলি, এই যে আমি যেমন 1 মিনিটে বলে ফেললাম আমার মেসেজ কি, দেখেন এই যে আমি কিন্তু আমার ফুল ব্র্যান্ড প্ল্যান সিম্পলিফাই করে আপনাদের বলে ফেললাম, তাহলে আপনারা বুঝতেছেন যে হ্যাঁ আসলে এই প্রবলেমটা সবার আছে এবং উনি যেই জায়গাটা নিয়ে কাজ করতেছে পারফেক্ট। তো আপনাকে ঠিক এই পারফেক্ট ভাবে 1 মিনিটের মধ্যে বা 30 সেকেন্ডের মধ্যে আমার কাছে বা আপনি যে কোনো মানুষের কাছে বলতে পারতে হবে যে দিস ইজ মাই সলিউশন, দিস ইজ মাই ট্রান্সফরমেশন, দ্যাটস দ্য ব্র্যান্ড। অ্যান্ড যখন এই কাজ আপনি ধারাবাহিক করে যেতে থাকবেন তখন আপনার সেল জেনারেট হবে এবং পাশাপাশি ব্র্যান্ড বিল্ডিং হবে এবং লং রানে ক্রিয়েটিং ব্র্যান্ড ভ্যালু। আপনি লং রানে দেখবেন আপনার একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে গেছে, যে আপনার এই ব্র্যান্ড ভ্যালুটা আপনি তাইলে বিক্রিও করতে পারবেন, যে আপনার ফ্যাক্টরি, পণ্য, আপনার কাঁচামাল, আপনার হচ্ছে অফিস সেট আপ, এগুলার যেমন একটা দৃশ্যমান ট্যানজিবল একটা ভ্যালু আছে, এগুলার যেমন একটা মনিটারি ভ্যালু আছে, তখন দেখবেন আপনার ব্র্যান্ডেরও একটা মনিটারি ভ্যালু তৈরি হবে। তখন ব্র্যান্ডটাকে মানুষ, আপনি যদি চান এক্সিট নেবেন, বিক্রি করবেন, অনেক বেশি দামে বিক্রি করতে পারবেন। সো দ্যাটস দ্য সিকোয়েন্স, এবং এই সিকোয়েন্সটাকে আমরা কিভাবে ফলো করে ব্র্যান্ড বানাবো ওই জিনিসটা আমরা আলোচনায় দেখব। সো ব্র্যান্ডকে যদি আমরা একটা আইসবার্গের সাথে তুলনা করি, তাহলে ব্র্যান্ড আইডেন্টিটি, এই যে লোগো, এই যে এটার যে গ্রাফিক্যাল এলিমেন্ট, এটার যে ডিজাইন, এই সবগুলো মিলে হচ্ছে ব্র্যান্ডের আইডেন্টিটি। এটা হলো আইসবার্গের টিপ অফ আইসবার্গ, উপরের ছোট পার্টটুকু। বাট মেইন পার্ট যেটা, সেটা হচ্ছে ব্র্যান্ড স্ট্র্যাটেজি। সো আমরা সবাই ওই টিপ অফ আইসবার্গ নিয়ে, যারা ব্র্যান্ড নিয়ে কিছুটা সচেতন, তারাও যেটা করে ওই টিপ অফ আইসবার্গ ওইটুকু নিয়ে ব্যস্ত। আজকে দেখেন এই যে টাইটানিক জাহাজ যে ডুবে গেল, এটার মেইন রিজন কি? রিজন হচ্ছে টিপ অফ আইসবার্গ, উপরে দেখা যাচ্ছিল যে অল্প একটু বরফ, তারা ভাবছে যে মোটামুটি জাহাজ এখান দিয়ে এমনি চলে যাবে, কিন্তু ভিতরে যে এত বিশাল বরফের সেট আপ, এটা তারা ওইখানে নাবিক যে ছিল সে বুঝতে পারে নাই। সেম অ্যাজ ব্র্যান্ডিংটাকে আমরা মনে করি লোগো, সুন্দর প্যাকেজিং ডিজাইন, কালার কুলার দিয়ে বানাইতে পারলে এটা হচ্ছে আইডেন্টিটি, টিপ অফ আইসবার্গ, যেটা মানুষ দেখবে। তাহলে মানুষ যেটা দেখতেছে এটা আমার আইডেন্টিটি, কিন্তু মানুষ যেটা দেখতেছে না এইটার পার্টটাই অনেক বড়। স্ট্র্যাটেজির পার্টটা নিয়ে বাংলাদেশে আমি ব্র্যান্ডের অনেক আলোচনায় গিয়েছি, অনেক এক্সপার্টদের ট্রেনিং করেছি, বই পড়েছি, সেইখানে দেখি যে স্ট্র্যাটেজির পার্ট নাই। পুরো আলোচনাটাই শুধু উপরে টিপ অফ আইসবার্গের ছোট্ট পার্টটুকু নিয়ে, যেটা মানুষ দেখে। কিন্তু ব্র্যান্ড তো আসলে ইনট্যাঞ্জিবল জিনিস নিয়ে কাজ করে। এই ইনট্যাঞ্জিবল যে ব্র্যান্ড স্ট্র্যাটেজির বিশাল একটা পার্ট, এই পার্টটা মোস্টলি ইগনোরড আমাদের দেশে, যার কারণে ওইটা বানানো থাকে, নিচেরটা যেহেতু নাই, তার মানে হচ্ছে আপনার ফাউন্ডেশন ছাড়া একটা বিল্ডিং এর মতো আর কি। সো একটা বিল্ডিং এ যদি আপনি ফাউন্ডেশন এন্ড পাইলিং না দেন, তাহলে বিল্ডিং তো অনেক বড় হবে না, আর একটু বড় করতে গেলে বিল্ডিং ভেঙে পড়বে। সো এই ফাউন্ডেশনের জায়গাটা হচ্ছে ব্র্যান্ড স্ট্র্যাটেজি। সো আমরা আজকে এই ব্র্যান্ড আইডেন্টিটি এন্ড স্ট্র্যাটেজি দুইটা জিনিসই কভার করার চেষ্টা করব। সো ব্র্যান্ডিং ইজ দ্য প্রসেস অফ কানেক্টিং গুড স্ট্র্যাটেজি উইথ গুড ক্রিয়েটিভিটি। তার মানে আইডেন্টিটি অ্যান্ড হচ্ছে স্ট্র্যাটেজি, এই যে আমরা আগের স্লাইডে যেটা দেখলাম, আইডেন্টিটি, ব্র্যান্ড আইডেন্টিটি অ্যান্ড ব্র্যান্ড স্ট্র্যাটেজি, এই দুইটার কম্বিনেশনটাই কিন্তু ব্র্যান্ডিং। তার মানে উনি একজন বিখ্যাত মার্টি নিমার, উনি সুন্দর করে বলছেন যে ব্র্যান্ডিং ইজ দ্য প্রসেস অফ কানেক্টিং গুড স্ট্র্যাটেজি উইথ গুড ক্রিয়েটিভিটি। তাহলে ক্রিয়েটিভিটি দিয়ে আপনি আইডেন্টিটিটা তৈরি করবেন, আর স্ট্র্যাটেজিটা তৈরি করবেন লং রান একটা প্ল্যানিং করে, সুন্দর করে ব্র্যান্ডের ভিশন কি, মিশন কি, ফিউচার কি, এই সবগুলো মিলে স্ট্র্যাটেজির জায়গাটা মেক করবেন। তাহলে ব্র্যান্ড স্ট্র্যাটেজিতে কি কি থাকে আমরা একটু যদি এক নজরে দেখি, এই সবগুলো এলিমেন্টের একদম ডিটেল ঢুকে আমরা কথা বলতে পারবো না, বাট আপনাদের হাতে দিয়ে দিয়েছি, এগুলো নিয়ে আরো রিসার্চ করে যখন নিজের স্ট্র্যাটেজি বানাবেন ডিটেইলে আপনারা এটা নিয়ে কাজ করবেন। আজকে যতটুকু ইম্পর্টেন্ট জায়গা সেগুলো ধরে আমরা কভার করব। সো ব্র্যান্ড স্ট্র্যাটেজিতে এক পাশে যেটা দেখতেছেন এটা হলো স্ট্র্যাটেজিক ডিরেকশন, আর অন্য পাশে যেটা দেখতেছেন এটা হলো স্ট্র্যাটেজিক এক্সপ্রেশন। সো স্ট্র্যাটেজিক ডিরেকশনে কি কি থাকে? ব্র্যান্ড সাবস্টেন্স থাকে, পজিশনিং থাকে। তো এটা হলো ইনার সাইড, আর স্ট্র্যাটেজিক ডিরেকশনও হচ্ছে আউটার সাইড। তো স্ট্র্যাটেজিক ডিরেকশনে কি কি থাকছে? ব্র্যান্ডের পারপাস, ব্র্যান্ডের ভিশন, ব্র্যান্ডের মিশন, ব্র্যান্ডের ভ্যালুস, এই চারটা জিনিস মিলে ব্র্যান্ড সাবস্টেন্স, অথবা এই চারটাকে একসাথে ব্র্যান্ড ডিএনএ বলা হয়। আমরা যে মানুষ, আমাদের কিন্তু এই নাক, চোখ, কান, মুখ সবকিছু হয়তো সিমিলারও থাকতে পারে, যমজ ভাই বোনের একও হইতে পারে, বাট ডিএনএ দিয়ে কিন্তু আমরা মানুষগুলোকে আলাদা করতে পারি। সেম এজ ব্র্যান্ডের ডিএনএ হচ্ছে পারপাস, ভিশন, মিশন অ্যান্ড ভ্যালুস, এই চারটা জিনিস মিলে ব্র্যান্ডের
ডিএনএ বলা হয়। আর ব্র্যান্ডের যে পজিশনিংয়ের কথা আমরা সেই দ্বিতীয় ক্লাস থেকে প্রতিদিনই অন্তত এই ওয়ার্ডটা একবার হইলেও আসছে এবং কথা বলছি। পজিশনের মধ্যে এলিমেন্ট হচ্ছে অডিয়েন্স, যেই ব্র্যান্ডের টি যে কারা, অডিয়েন্স মানে হলো টার্গেট অডিয়েন্সটা কারা, নির্ধারিত সেগমেন্টের। তারপরে কম্পিটিশন কি আছে মার্কেটে, অ্যান্ড এই কম্পিটিশন অডিয়েন্সের মনে কম্পিটিশন থেকে ডিফারেন্স ক্রিয়েট করাটাই হলো পজিশনিং। যেমন আমি যদি ছোট্ট করে এক্সাম্পলটা দিই, ধরেন আমি এসএমই উদ্যোক্তাদের নিয়ে কাজ করি, তাহলে আমার একজন কম্পিটিটর যে আমার মতো করে ট্রেনিং গুছাইতে চাচ্ছে, তাহলে সে কি করলো, অডিয়েন্স রিসার্চ করে দেখলো যে আমি কাজ করি এসএমইদের নিয়ে, আমি তার কম্পিটিশন। সে দেখলো সে ডিফারেন্স ক্রিয়েট করার জন্য সে স্পেশালি কাজই শুরু করলো স্টার্ট আপের জন্য। আমার মডেলগুলোই সে ফলো করলো, বাট শুরু করলো কাদের নিয়ে, স্টার্ট আপ নিয়ে। তাহলে দেখেন তার পজিশনিংটা কিন্তু সে আলাদা হয়ে গেল। তার এবার টোন অফ ভয়েস, তার কমিউনিকেশন, তার কথাবার্তা সব কিছু হবে স্টার্ট আপদের জন্য। আমার এসএমইতে যেই কমিউনিকেশন সেই কিন্তু সেম কমিউনিকেশন করবে না। যেটা আমরা গত ক্লাসে আপনাদের মনে থাকার কথা, আমরা একটা ল পড়েছিলাম যে ল অফ অপোজিশন, যে আমার লিডিং ব্র্যান্ড মার্কেটে যে আছে বা যে মার্কেটে এখনো কাজ করছে তার চেয়ে অপোজিশন কোন জায়গাটা আমি ধরতে পারি, কোন ডিফারেন্সটা ক্রিয়েট করতে পারি, দিস ইজ পজিশনিং। অ্যান্ড স্ট্র্যাটেজিক এক্সপ্রেশনের জায়গাতে আমাদের কিছু জিনিস থাকবে, কি কি থাকবে, ক্যারেক্টার থাকবে, ভার্বাল এক্সপ্রেশন থাকবে, অ্যান্ড হচ্ছে ভিজুয়াল এক্সপ্রেশন থাকবে। সো ক্যারেক্টারের মধ্যে কি থাকছে, ব্র্যান্ডের পার্সোনালিটি। দেখেন আপনারা এই আলোচনাগুলো শুনতে গিয়ে মনে হয় কিছু জায়গায় হয়তো মানে একটু অবাক হচ্ছেন যে যেই কথাগুলো বলছি আপনি খেয়াল করে দেখেন এগুলো সবগুলো একটা মানুষের সাথে যায়। তার মানে একটা ব্র্যান্ড এখন একটা মানুষের মতো করে বিহেভিয়ার করবে। সে আর ব্র্যান্ডকে ব্র্যান্ড মনে হইলে, ব্র্যান্ডকে কোম্পানি মনে হইলে মানুষের সাথে তার অ্যাটাচমেন্টটা তৈরি হবে না। সো এটার মধ্যে ক্যারেক্টার থাকতেছে, তার মানে ব্র্যান্ডের, মানুষের যেমন ক্যারেক্টার আছে ব্র্যান্ডেরও তাহলে ক্যারেক্টার থাকতেছে। তাহলে ব্র্যান্ডের ক্যারেক্টার কি থাকতেছে, প্রথমত তার পার্সোনালিটিটা কেমন। একটা মানুষের যেমন পার্সোনালিটি থাকে, আপনি দেখেন আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদের প্রত্যেকেই কিন্তু আপনি আলাদা আলাদা বলতে পারবেন যে হ্যাঁ আমার ওরকম একটা বন্ধু আছে খুব দুষ্ট, সারাদিন দুষ্টামি করে, ওর একটা বন্ধু আছে খুব ভাবসাব মেরে থাকে, মুডি, ও আছে ও লাভেবল, খুব মিশে। তার মানে এই যে যে পার্সোনালিটি, কারো একটু মানে ভারী পার্সোনালিটি, কেউ একটু জলি মাইন্ডের, কেউ হয়তো একদম খুব ফাঙ্কি টাইপ। তো এই যে যেমন পার্সোনালিটি মানুষের আছে, ব্র্যান্ডেরও কিন্তু আলাদা আলাদা পার্সোনালিটি আছে। এটা নিয়ে আমরা ইনডেপথ আজকের ক্লাসেই কথা বলবো। তারপরে ব্র্যান্ডের একটা ভয়েস আছে, ভয়েস মানে হলো এই পার্সোনালিটি অনুযায়ী কিন্তু কথা বলে। কিছু বন্ধু বান্ধব দেখবেন যে আজাইরা যে কোনো কথায় দুইটা করে গালি মারে, আর কিছু বন্ধু আছে ওরে যদি আপনি পেছন থেকে ঘুষিও মারেন ও কোনোদিনও রাগ করবে না, ও সব সময় ঠান্ডা মেজাজ। সো ব্র্যান্ডটা ও কোনভাবে কথা বলবে তার একটা ভয়েস আছে। মানুষের যেমন একটা ভয়েস আছে যে আমি কথা বলতেছি বাংলা ইংরেজি মিলিয়ে, আমি উচ্চারণ অত শুদ্ধ, অত স্মার্ট, অত কিছু ভাবতেছি না, আমার চিন্তা হলো আমার কন্টেন্টটা ডেলিভারি দেওয়া। এখন আমি যদি আবার আবৃত্তি ক্লাস করাইতাম তখন কিন্তু আমি আবার এইভাবে অশুদ্ধ এই সেই মিলে বলতে পারতাম না। এখন এই যে যে টোন অফ ভয়েসটা, আমি কেন এইভাবে কথা বলতেছি এটাও কিন্তু আমার একটা প্ল্যানের অংশ। আমি কিন্তু বাংলাদেশের জাতীয় টেলিভিশন চ্যানেলের নিউজ প্রেজেন্টার হিসেবে মানে নিয়োগপ্রাপ্ত, পরে করি নাই জব। তা আমি কিন্তু জানি যে কিভাবে শুদ্ধ ওইভাবে কথা বলতে হয়, একদম টান টান আমি বলি না, বিকজ অফ আমি যেই অডিয়েন্সটা নিয়ে কাজ করি তাদের জন্য, তারা এই ভাষাটা পছন্দ করে। কারণ এটা গ্রামের, দেখবেন আমি প্রায় আমার লোকাল ল্যাঙ্গুয়েজ, গ্রামের ভাষা বিভিন্ন এগুলো বলতেছি কেন, তখন রেলিভেন্ট ফিল হয়। এখন আমি যদি দাঁড়ায় একদম নিউজ প্রেজেন্টারের মতো করে একদম শুদ্ধ ভাষায় প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড বলতাম, এটা মনে হইতো অনেকটা রোবোটিক। সো আমি ইন জেনারেল আমি বুঝাইতে চাই আমি আপনাদেরই একজন। আমি যখন ওই ভাষা এক্সট্রাঅর্ডিনারি বলবো তখন আপনার মনে হবে যে ওই লোকটা খুবই এক্সট্রাঅর্ডিনারি, বিদে উনি সাকসেস পাইছে। আর আমি বুঝাইতে চাই যে আমি আপনার চেয়েও নর্মাল মানুষ, একদম স্বাভাবিক। দেখেন আমি কোনো এক্সট্রাঅর্ডিনারি কিছু না, আমি যেহেতু পারছি আপনিও পারবেন। এই ফিলটা, এটা কি আমার ব্র্যান্ডের ভয়েস। এই যে যেইভাবে মিক্স আপ করে কথা বলা, বাংলা ইংলিশ লোকাল ল্যাঙ্গুয়েজ ইউজ করা, বিভিন্ন মানে কথার মাধুর্যের দিকে ফোকাসের চেয়ে কন্টেন্টে আমার ফোকাসটা বেশি। কারণ এই যে লোকাল আমি যেভাবে কথা বলি, যেমন অনেকে আমার বলছে যে আপনার বই পড়তে গিয়ে মনে হয় আপনি আপনার সাথেই কথা বলতেছি। আমি ইভেন বইটাও সাহিত্যিক প্যাটার্নে ফলো করি না। আমি কিন্তু নিজের সাহিত্য নিয়েও কাজ করি, আমার নিজের সাহিত্য পত্রিকা ছিল, বাংলাদেশের টপ দৈনিক সবগুলো পত্রিকাতে আমার কবিতা, আমার ছড়া, আমার বিভিন্ন প্রবন্ধ এগুলো ছাপানো হয়েছে। কিন্তু আমি যখন বই লিখতে গেছি আমার অডিয়েন্স রিসার্চ অনুযায়ী মনে হয়েছে যে না, বইটা হতে হবে লোকাল ভাষায়, বইটা পড়ে যাতে মনে হয় তার সাথে বসে আমি কথা বলতেছি। এইটুক জিনিস বললাম এই জন্য, দিস ইজ কল ব্র্যান্ড ভয়েস।
এবং আমি এইভাবেই পুরো জিনিসটা বলি। আমি যে এখন আপনার সাথে ট্রেনিং করাচ্ছি, আপনারা কিন্তু আমার ভয়েসটা বুঝে যাচ্ছেন। এবার আপনি যখন আমার বই পড়বেন, আপনি দেখবেন যে এই ওয়ার্ডগুলো এইভাবে করে আমি বইয়ের মধ্যেও বলছি, মনে হবে যে লাইভ কথা বলতেছি। এই যে কনসিস্টেন্সিটা আমি মেনটেন করছি। তারপরে ভার্বাল এক্সপ্রেশন কি কি থাকে? ব্র্যান্ডের মেসেজিং। আপনি যখন কোনো কন্টেন্ট লিখবেন, আপনি কপি লিখবেন, আপনি যখন পোস্ট দিবেন, এগুলো হলো মেসেজিং। তারপর স্টোরি, আপনি বিভিন্নভাবে, যেমন আমাদের অনেক কেস স্টাডি আসে, সাকসেস স্টোরি আছে, আমরা কিভাবে তৈরি হয়ে গেলাম, কোচকাঞ্চন কোর্ট থেকে তৈরি হলো, কিভাবে আজকের জায়গায় আসলাম, যেমন আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে এগুলো আপনারা পাবেন। অ্যান্ড দেন যেটা থাকবে ভার্বাল এক্সপ্রেশনে, ব্র্যান্ডের নেম থাকবে, ব্র্যান্ডের ট্যাগলাইন থাকবে, ব্র্যান্ডের প্রমিস থাকবে। আর ভিজুয়াল এক্সপ্রেশনে থাকবে ভিজুয়াল আইডেন্টিটি, প্রেজেন্স, অর্থাৎ ভিজুয়াল আইডেন্টিটির মধ্যে ব্র্যান্ডের কালার কি হবে। যেমন আমাদের একটা কালার আছে, আমি ব্ল্যাক অ্যান্ড রেড, এই দুইটা কালার। এই যে আজকে যেমন আজকে ব্র্যান্ডের ক্লাস বিধে আমি কিন্তু একদম ড্রেস আপও ব্র্যান্ডের মতো পরে আসছি, যে আমার ব্ল্যাক অ্যান্ড রেড হচ্ছে আমার পিওর ব্র্যান্ড আইডেন্টিটি, এটার উপরে বেস করে আমি আমার ব্র্যান্ডটাকে, দিস ইজ ভিজুয়াল আইডেন্টিটি। এখন ধরেন আমি এইভাবে করছি, আবার যদি আমি কোনোদিন হুট করে একটা আইডেন্টিটি চেঞ্জ করি, তখন দেখবেন এটা আপনাদের ধাক্কা লাগবে, কারণ এটা কন্টিনিউ দেখে 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 যে ওনার মানে উনি একটা ব্লেজার পরে হাজির হবে, হোয়াইট অথবা হচ্ছে এশ অথবা রেড, এরকম কালারের মধ্যে উনি জিনিস পরে। তাহলে এটা পরা মানে কি, আপনার মাথায় একটা লং রানে একটা সেট তৈরি হয়ে যাবে। হঠাৎ করে যদি আমি একটা পার্পল পরি, আপনি কিন্তু ধাক্কা খাবেন। সো এই যে ব্যাপারটা, এটাকে ভিজুয়াল আইডেন্টিটি বলে, এবং এটা কন্টিনিউ একটা জিনিসই করে যেতে হয়। সো এটা মিলেই প্রেজেন্স করাটাকে আমরা বলছি ভিজুয়াল এক্সপ্রেশন। তো দিস ইজ অল অ্যাবাউট ব্র্যান্ড স্ট্র্যাটেজি। দেখেন কতগুলো এলিমেন্টকে একসাথে করলে, কতগুলো জিনিসকে ছোট ছোট, আজকে যে এই যে ম্যাকবুকটা দেখছেন, বা আমার হাতের এই যে সামান্য ইয়াটা দেখছেন, রিমোটটা, এটাও কিন্তু তৈরি হয়েছে অনেক ছোট 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 পার্টস। এগুলা মিলে যেমন এই পণ্যটা তৈরি হয়েছে, প্রত্যেকটা জিনিস আপনি যখন একটা রান্না করে, আমার মা বা বোন বা আমার ওয়াইফ, তখন রান্না করার সময়ও কিন্তু একটা প্রোডাক্ট রান্না করতে, একটা খিচুড়ি রান্না করতে অনেক ধরনের জিনিস দেওয়া লাগে, একটা কারি রান্না করতে অনেক কিছু দিয়ে মশলা, একটা কাচ্চি বিরিয়ানি যখন আমরা খাই, ছোট ছোট অনেক স্পাইস। ওই কাচ্চি বিরিয়ানির যে শেফ, কাচ্চি বিরিয়ানির যে বাবুর্চি, সে আপনাকে তালিকা দিলে তখন দেখবেন, আরে ভাই এত কিছু লাগে, কেমনে মনে রাখেন এটার পরে কোনটা কিভাবে দিতে হবে। আমি তো পারি না ভাই, যে রান্না পারে না, আমি রান্না বাড়ার কিছুই বুঝি না, আমাকে ডিম ভাজতে দিলেও পারবো না। তো আমাকে যদি আপনি এই মশলাগুলোর নাম এট এ টাইম একজন দেয় আর একসাথে দেখায়, আমার মাথা ঘুরাবে যে বলে কি এগুলো কেমনে দেয়, এত ছোট ছোট জিনিস। কোনোটা হয়তো এই আঙুলের এরকম ভাবে ধরে একটু দিতে হবে, কোনোটা 2 চামচ দিতে হবে, কখন কোনটা দিতে হবে। এই যে পুরো জার্নিটা, এই যে রেসিপিটা একটা রান্নার ক্ষেত্রে একটা বাবুর্চি বা একটা শেফ করে, ঠিক ব্র্যান্ডে এই যে সবগুলো জিনিস মিলে একটা রেসিপি। এটা একটা ব্র্যান্ড এক্সপার্ট এই জিনিসটা পারে যে কোনটা কতটুকু দিতে হবে, কিভাবে করতে হবে। দেন এই এক্সপার্ট মিলে আপনাকে একটা ব্র্যান্ড গাইডলাইন, একটা ব্র্যান্ড প্ল্যান যখন আপনার হাতে দিবে, আপনার কাজ হচ্ছে এটাকে ফলো করা। এখন এই রেসিপিগুলো আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, দেখাই দিচ্ছি যেই জিনিসগুলো লাগে। যদি এটা দিয়ে আপনি করতে পারেন তাহলে গো ফর ইট, আপনি নিজেই করেন। আর যদি মনে করেন যে না, আমি আরো বিগ প্ল্যান নিতে চাচ্ছি, আমি শুধু নিজে মাতব্বরি করে করব না, আমার ইভেন আমিও ব্র্যান্ড দাঁড় করাইতে কিন্তু শুরুর দিকে আমি এগুলো পড়াশোনা থাকার পরেও আমি ব্র্যান্ড এক্সপার্টদের কিন্তু হেল্প নিয়েছি। তাতে সুবিধা যেটা হয়েছে, আমি যেহেতু জানি আর ওনাদের সাথে ডিসকাস করে আরো ক্লারিফাই হয়ে, কারণ এটা তো লাইফ টাইমের একটা জিনিস। খেয়াল করে দেখেন, এই যে ব্র্যান্ড আইডেন্টিটিটা, এই যে আমি যতটুকু তৈরি করেছি, এটা কিন্তু লাইফ টাইম। অনেকেই বলে যে বাংলাদেশে অনেক ট্রেনাররা ট্রেনিং করছি, অনেক ট্রেনার, কেউ তো এইভাবে কালার মেনটেন করে, লোগো করে, এত সুন্দর মানে ড্রেস কোড মেনটেন করে খুব কমই তো করতেছে। এখন আমি কেন করতেছি? বিকজ আমি এটা জানি বিধে আমি করতে পারতেছি। আদারওয়াইজ বাকিদের মতো এক এক দিনে এক এক ড্রেস পরতাম, এক এক টপিকে ট্রেনিং করাইতাম, জিনিসটা আমার কোনো লোগো থাকতো না, আইডেন্টিটি থাকতো না। সো এই যে স্ট্র্যাটেজির জায়গাটা যেটা বললাম, এই পুরো ব্যাপারটা আপনার যখন রেডি হবে, তখন আপনি প্রস্তুত মাঠে নামার জন্য। তার আগে পর্যন্ত আপনি আসলেই প্রস্তুত না। আপনার কাছে এখন একটা জিনিস আজকের আলোচনায় নিশ্চয়ই বুঝে গেছেন যে শুধুমাত্র হাতে পণ্য থাকা মানেই, এইটা নিয়ে সেলস করতে যাওয়া মানে সাময়িক সেলস হবে, লং রানে এটা কোনোদিন ব্র্যান্ড দাঁড়াবে না। হয়তো আপনি একটা ট্রেডিং বিজনেস করতে পারেন, হয়তো একটা দোকান চালাইতে পারেন, কিন্তু একটা ব্র্যান্ড বিল্ড করার যদি স্বপ্ন থাকে, তাহলে এটার প্রসেসটা হচ্ছে এটা। এবং এটাকে আমি বানাইছি, এটা শুধু আমি একলা বলতেছি যে না, ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড এক্সপার্টদের থেকে পড়াশোনা করে, বিভিন্ন বই পুস্তক গবেষণা করে, আমি কনসাইজ করে কিন্তু জিনিসটা সিম্পলিফাই করে আপনাদের সাথে শেয়ার করতে, যেগুলো হয়তো আমার বছরের পর বছর পড়াশোনা ঘাটাঘাটি করা লাগছে জিনিসটাকে এত সিম্পলিফাই করে নিয়ে আসতে। সো এইখানে অনেকগুলো টপিকের ডিপ ডাউন আমরা আজকে করব। সো তার আগে আমরা একটু ব্র্যান্ডকে সহজভাবে, এই আলোচনাটা একটু ভারী হয়ে গেছে আমি জানি,
একটু সহজভাবে ব্র্যান্ডটাকে দেখার চেষ্টা করি। সহজভাবে দেখতে গেলে তাহলে সবচেয়ে সহজ কি? এবিসিডি। খুবই সহজ, আমরা মনে রাখতে পারি। এবিসিডি মডেল অফ ব্র্যান্ডিং, এটা আমার তৈরি করা। এই মডেলে আমি 4টা জিনিসকে গুরুত্ব দিয়েছি। মডেলের এ স্ট্যান্ডস ফর অ্যাপিয়ারেন্স, বি স্ট্যান্ডস ফর বেনিফিট, সি স্ট্যান্ডস ফর কম্পিটেন্স অ্যান্ড ডি স্ট্যান্ডস ফর ডিফারেন্স। যারা আমাদের বিজনেস ফান্ডামেন্টাল কোর্সটা করেছেন ওইখানেও আমার এই স্লাইডটা পেয়েছেন, বাট ওইখানে আমরা একটা ছোট্ট আলোচনা করেছি। আজকে আমরা আরেকটু ডিপ ডাউন করার চেষ্টা করব। সো অ্যাপিয়ারেন্স ব্যাপারটা কি? অ্যাপিয়ারেন্স হচ্ছে হাউ ডাজ দ্য ব্র্যান্ড অ্যাপিয়ার, ব্র্যান্ডটা দেখতে কেমন। এই যে কোচ কাঞ্চন, কোচ কাঞ্চন দেখতে কেমন? কোচ কাঞ্চন মানে একটা ব্লেজার, একটা সাদা অথবা লাল শার্ট আর এরকম একটা লোগো যেটার মধ্যে এরকম একটা পাওয়ার আইকন আছে। কোচ কাঞ্চন মানে হ্যাপিনেস ওয়ান। এই যে 2-3টা জিনিস বললাম, দিস ইজ অ্যাপিয়ারেন্স। এই যে দেখতে আমি এমন, এই যে আমার লোগোর মতো আমিও ড্রেস আপ পরেছি, এখন আমার লোগো আর এটা এরকম, আমি শার্ট গায়ে দিয়েছি পার্পল, আমি হলুদ কালারের ব্লেজার পরছি, পরতে পারতাম, ওইটা তো আমাকে সুন্দর লাগতো, কিন্তু অ্যালাইনমেন্ট টু মাই ব্র্যান্ড আইডেন্টিটি, আমাকে ওই জিনিসটাকে ক্যারি করা লাগতেছে। সো এটার মধ্যে কি কি থাকে? নাম থাকে, এই যে কোচ কাঞ্চন একাডেমি একটা নাম দিয়েছি আমি, একটা লোগো থাকে, এই যে লোগোর মধ্যে আবার কালার দিয়েছি আমি, তারপরে ফন্ট, এই যে লোগোটা দেখছেন এটা কিন্তু স্পেসিফিক একটা ফন্ট, এবং এই ফন্টটা আপনি যখন কন্টিনিউ দেখতে থাকবেন একটা সময় দেখলে এটা দেখা মাত্র আপনার মধ্যে কোচ কাঞ্চন ফিলটা বা কোচ কাঞ্চন নামটা মাথায় চলে আসবে। অ্যান্ড একটা প্যাকেজিং, প্যাকেজিং মানে কি? যেমন আমি যেহেতু সার্ভিস বিজনেস, আমার কোচ কাঞ্চনটা, এখানে আলাদা কোনো প্যাকেজিং নেই। এখানে প্যাকেজিং কি? এই যে আমার ড্রেসটাই আমার প্যাকেজিং, আমি যে ফটোশ্যুট করেছি এটাই আমার প্যাকেজিং, আমি ওয়েবসাইটে আমাকে যেভাবে প্রেজেন্স করেছি দিস ইজ মাই প্যাকেজিং। এই সবগুলো মিললে আপনার দৃশ্যমান আপনি কেমন। এখানে দেখেন এই যে লাল রঙের একটা বোতল দেখতে পাচ্ছেন আপনারা, এই বোতলটা আমি যদি জিজ্ঞেস করি এটা বলেন তো কোন কোম্পানির বোতল, কিসের বোতল, আপনারা সবাই এক নামে নিশ্চয়ই বলে ফেলতে পারবেন, এবং আই হোপ সবার মাথায় এখন ঘুরতেছে দিস ইজ কোকা কোলা, কোকের বোতল। কেন বলতেছেন, কিভাবে বুঝতেছেন? কারণ এই অ্যাপিয়ারেন্সটা কোক আপনার মাথায় সেট করে ফেলছে, কন্টিনিউ এই অ্যাপিয়ারেন্সে থাকতে থাকতে আপনার মাথায় ঢুকে গেছে দিস ইজ কোক। এখন এই বোতলে যদি আমি কোচ কাঞ্চন নামে নতুন কোলা আনি, যে কাঞ্চন কোলা, আপনি তাও কোক মনে করবেন। তাহলে আমি যদি কাঞ্চন কোলা নামাই তাহলে আমার বোতলের শেপ এরকম হওয়া যাবে না, অ্যাপিয়ারেন্সটা এরকম হওয়া যাবে না, কারণ এরকম হলেই মানুষের মাথায় তো কোক চলে আসবে, তো কোক তো আমার কম্পিটিটর। এখন কালকে যদি আমার সাথে কেউ কম্পিটিশন করে নামে, উনিও ব্ল্যাক আর রেড নিয়ে নামে, তাহলে এটা ওনার বোকামি ডিসিশন হবে, কারণ তখন আমি যেহেতু একটু ফাস্ট মুভার আগে থেকে এটা মানুষের মাথায় দিচ্ছি, কালকে একজন যদি আমি হ্যাপিনেস বলতেছি অন, সে হয়তো হ্যাপিনেস নাও আরেকটা নাম দিল, তখন আমাকে রিকল হয়ে যাবে। তো এই জন্য ব্র্যান্ডগুলো কি করে? অপোজিশন করে, মানে ল অফ অপোজিশন, মানে উল্টা করে। এজন্য কোক যেহেতু লাল রঙের, এজন্য পেপসি করছে নীল রং দিয়ে। পেপসির শেপ বোতল দেখবেন, কোকের বোতল আর পেপসির বোতলের শেপ আলাদা, হোয়ারএজ প্রোডাক্ট দুইটাই সেম। ইভেন একটা ব্লাইন্ড টেস্টে দেখা গেছে পেপসি ইজ মোর টেস্টিয়ার দেন কোক, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বড় মার্কেট কিন্তু কোকের দখলেই, পেপসি হচ্ছে চ্যালেঞ্জার ব্র্যান্ড। সো দিস ইজ অ্যাপিয়ারেন্স। তো এই অ্যাপিয়ারেন্সের মধ্যে ইম্পর্টেন্ট যে জায়গাটা, প্রথমত নেইমিংটা। আমার বিজনেস ব্লুপ্রিন্ট বইটাতে, আপনারা যারা এই কোর্সে অলরেডি আছেন আমি সবাইকে বলবো বিজনেস ব্লুপ্রিন্ট বইটা সংগ্রহ করে ফেলবেন, এবং এই বইটার প্রত্যেকটা লাইন, প্রতিটা পাতা অন্তত 3বার করে পড়বেন, বিকজ ওইখানে দিস ইজ দ্য ফাউন্ডেশন, দিস ইজ দ্য বাইবেল অফ বাংলাদেশি বিজনেস। তো ওইখানে অনেকগুলো জিনিস সুন্দর করে দেওয়া আছে, এগুলোর ডিটেইলটা আপনারা, নেইমিং কিভাবে নাম নির্ধারণ করবেন, সহজ ভাষায় সহজ বাংলায় সাধারণভাবে বলা আছে। আমরা এখানে হয়তো ডিটেইল জানতেছি, বাট বেসিকে যাতে গ্যাপ থেকে না যায়। লোগো, লোগো হচ্ছে আপনার একটা ব্র্যান্ডের সবচেয়ে ইম্পর্টেন্ট। লোগো ইজ দ্য ফেস অফ ইউর ব্র্যান্ড। ফেস, আপনার ফেসটা যেমন ইম্পর্টেন্ট, আমরা ফেয়ার অ্যান্ড লাভলি মাখি, ডাবের ক্রিম মাখি, নিভিয়া নানা রকমের জিনিস, ফেস ওয়াশ মাখি, বিশেষ করে আমাদের মা বোনেরা 5-7 হাজার টাকার জিনিস শুধু ফেসের জন্য খরচ করে মাসে। কেন? কারণ ফেসটা সুন্দর দেখালেই আপনাকে সুন্দর লাগবে। সেম অ্যাজ আপনার ব্র্যান্ডের ফেসটা কি? আপনার ব্র্যান্ডের ফেস কিন্তু আপনার লোগো। কিন্তু এই জায়গাতে আমাদের বিশাল কার্পণ্য, আমরা শেফ রাখি, আমরা কর্মীদের পেছনে টাকা খরচ করি, আমরা কেমিস্ট নিয়োগ দেই প্রোডাক্টের জন্য, সোর্সিংয়ের জন্য এজেন্ট নিয়োগ দেই, তাদের পেছনে টাকা খরচ করি, বাট এইটা তো লাইফ টাইমের একটা জিনিস। এইটা বানানোর সময় আমরা নীলক্ষেতে চলে যাই, 500 টাকায় বানাই, অথবা আমরা অনলাইনে এখন বিভিন্ন লোগো মেকার আছে যেখানে আপনি নাম দিলে অটোমেটিক একটা লোগো বানায় দেয়। এই যে অটোমেটিক যে লোগোগুলো বানায়, এটা কোনো না কোনো ব্র্যান্ডের লোগো, ওরকম করে আপনার বানায় রাখছেন নর্মাল। এই যে এখানে যে কটা লোগো দেখতেছেন এগুলো সব কাস্টম মেড, ইনক্লুডিং আমাদের ন্যাচারালসের লোগোটা, এটা কিন্তু একদম মানে হ্যান্ডমেড, স্কেচ করে করে আমরা এইভাবে করে বানাইছি।
এবং প্রত্যেকটা লোগোর ভিতরে একটা বিশাল গল্প থাকে, লোগোর মধ্যে একটা ভ্যালু থাকে, যেই জিনিসগুলো আপনি যদি এরকম ওই 200 টাকা 100 টাকায় যে লোগোগুলো বানায় বা অনলাইন থেকে ডাউনলোড, এটার পেছনে কিন্তু কোনো গল্প নাই, এটার পেছনে কোনো ব্রিফ নাই, যেটার কারণে আপনি এটাকে ডেসক্রাইব করতে পারবেন না। এই লোগোর এই যে ব্রিফটা থেকেই ব্র্যান্ডের পাওয়ারটা শুরু হয়। দিস ইজ দ্য পাওয়ার হাউস, দিস ইজ দ্য ফাউন্ডেশন, যে আমরা এরকম একটা ব্র্যান্ড বানাচ্ছি। সো আমরা যদি কয়েকটা লোগোর একটু ব্রেকডাউন দেখেন, এই যে লোগোর সাথে যেটা আসবে প্যাকেজিং। আমাদের ন্যাচারাল যখন একদম শুরু করি, যখন আমাদের হাতে টাকা পয়সা নাই, তখন আমরা প্লাস্টিকের কিছু ডিব্বা সংগ্রহ করে এই যে ছোট্ট করে, তাও সেই সবুজ রং বা ওইভাবে শুরু করেছিলাম। দেখেন ওইটা ছিল বিফোর, এবং আমরা যখন পরে আরেকটু ডেভেলপ করি, এখন দেখেন আফটার। আমাদের আগের প্যাকেজিং ছিল নর্মাল কাগজে মোড়ানো প্লাস্টিকের জার, এটাকে আমরা এখন ইকো ফ্রেন্ডলি নিয়ে আসছি। দেখেন উপরে যে খাদি কাপড় দেওয়া হয়েছে, যেটা তুলা দিয়ে তৈরি স্পেশালি, এবং আমাদের একটা ফ্যাক্টরি শুধুমাত্র আমরা নিয়োগ দিয়েছি, তারা শুধুমাত্র আমাদের জন্যই খাদি কাপড়টা তৈরি করে হিউজ ভলিউমে, কারণ নর্মাল অন্য ফ্যাক্টরি কুলোতে পারে না, তারা শুধু এখন আমাদের এই কাপড় উৎপাদন করে। দেন উপরে ওই যে দেখেন সাদা এবং সবুজের আমরা একটা সুতা মেক করে আনছি নিজেরা, স্পেশালি কাস্টম মেড, এবং এটা বেঁধে দিচ্ছি। তারপরে এই যে এখানে যে র্যাপিং পেপারটা দেখতে পাচ্ছেন, যেটা দিয়ে কাগজে মোড়ানো হয়েছে, এটা কিন্তু বায়োডিগ্রেডেবল, মানে এটাকে আপনি মাটিতে দিলে মিশে যাবে খুব দ্রুত, এবং ইকো ফ্রেন্ডলি এটা প্যাকেজ। তারপরে গ্লাস জারে আমরা পুরো জিনিসটা দিচ্ছি। তো দেখেন এই যে দুইটা প্রোডাক্টের যে লুক অ্যান্ড ফিল, দুইটা প্রোডাক্টের প্রাইসিং, এইটাতে আমাদের কস্টিং বেশি যাচ্ছে, আমাদের খাটনি বেশি যাচ্ছে, বাট এটাতে দুইটা লাভ হচ্ছে। আমাদের ব্র্যান্ডিং হইতেছে, মানুষ মার্কেট থেকে আমাদেরকে আলাদা করে ফেলতে পারতেছে। এই যে টুপি পরাইছি, আমাদের ফ্যাক্টরির লোকজন বা আমাদের টিম মেম্বাররা, অনেক ডিরেক্টররা শুরুতে বল, স্যার এত ঝামেলা যে লাভ কি, ওইটার দাম তো আমি 10 টাকায় পারতেছি, এটা তো আমার 25 টাকা খরচ হয়ে যেতেছে প্যাকেজিংয়ে, এই কাগজ যে এত ভ্যালুয়েবল দিচ্ছে, এটাকে মানুষ বোঝে? ভাই মানুষ তো কোনো ব্র্যান্ডেরই কিছু বোঝে না, আপনি বোঝেন কিনা? যখন আপনি বোঝেন, আপনার টিম বোঝে, তখন এটার প্রতি যত্নটা বেড়ে যায়, এবং এই যত্নটা যখন বাড়ে এবং এটা যখন আমরা কমিউনিকেট করি, এইটা থেকেই মানুষের মাথায় একটা ধারণা তৈরি হয়। এটা কি করেছে, মার্কেটের বাকিদের থেকে টোটালি আলাদা করে দিয়েছে, আমাদের ফুললি আলাদা করে দিছে। এখন আমাদের দেখা দেখি অনেকে এরকম এখন টুপি বানতেছে, এই টুপির কোনো মজেজা নাই, এটার কোনো আলাদা খাইতে পারবেন না খুলে, কিন্তু এটা কি করতেছে, আমাদের বাকি প্রোডাক্ট থেকে আমাদেরকে টোটালি আলাদা করে দিচ্ছে। সো এই গ্লাস জার, এই যে প্রেজেন্ট, একদম সিম্পল, মানে অর্গানিক একটা কাগজের মধ্যে দেওয়া হয়েছে, খুবই সিম্পল ডিজাইন, কালার টালার কিচ্ছু নেই, আপনি দেখেন। তারপরও এটা কি করছে, ডিফারেন্স ক্রিয়েট করছে। হ্যাঁ, এখন আপনি যদি এটার বিপরীতে ব্র্যান্ড না মান, তাহলে আপনি আবার এরকম হুবহু করলে কিন্তু তখন আবার মানুষের ন্যাচারালসটা রিকল হবে। আপনি এটা উল্টা করবেন, আপনি হয়তো সুপার ডুপার কালারফুল একটা কিছু করবেন। আমি যদি এখন ন্যাচারালসের বিপরীতে দাঁড় করাই, তাহলে আমি দেখবো ন্যাচারালস কি কি করতেছে, এর মধ্যে ফাঁকা কি কি আছে, এর উল্টা পথে কি কি করা যায়, আমি সেগুলো করব। দ্যাটস দ্য প্রসেস। সো এখানে আমরা দেখেন লোগোগুলো যখন দেখছিলাম, খেয়াল করে দেখেন, ন্যাচারালস সযত্নে রাখি সবার জীবন, এই যে ন্যাচারালসের পাতার মতো যে আইকনগুলো দেখছেন, আমাদের কপি করে অনেকেই কাছাকাছি নাম দিয়ে এই লোগোর পাতাকে দিয়ে তাদের লোগো বানায়। তো এগুলো কপি, এটা ঠিক না। তো আমাদের এটা কিন্তু নিজেরা বিল করা, এবং এই যে প্রত্যেকটা পাতার যে আইকন, এই প্রত্যেকটার জন্য মিনিং আছে। লোগোর ব্রেকডাউন করলে এগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা মিনিং আছে। এই যে অ্যামাজন দেখেন, এখানে আমরা হয়তো দেখতেছি যে সিম্পল একটা লোগো, অ্যামাজনের এ থেকে জেড, এটা কি বোঝাচ্ছে, যে এ টু জেড অ্যামাজনের মধ্যে আপনি পাবেন। এই যে স্মাইলের একটা আইকন, তার মানে অ্যামাজন থেকে এ টু জেড সব অর্ডার করতে পারবেন, এবং দিন শেষে আপনি হ্যাপি থাকবেন অর্ডার করে জিনিসটা যখন আপনি ডেলিভারি পাবেন। তারপরে এই যে ইউসিবি ব্যাংকের একটা লোগো, ইউনাইটেড বুঝাচ্ছে, ওরা একটা হাতের সাথে আরেকটা হাত রেখে করেছে। এই যে ফেডেক্সের যে লোগোটা দেখতে পাচ্ছেন, এটা সিম্পল লোগো না, এগুলো যখন আপনি ব্রেকডাউনগুলো দেখবেন, একটু গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন, দেখবেন যে কত সুন্দর। এই যে ফেডেক্সের ই যে লেটারটা দেখতেছেন, এই ই এর মধ্যে নিচে আছে একটা চামচের মধ্যে, স্পুনের মধ্যে ওরা ইয়াটা দিচ্ছে, মানে সঠিক পরিমাপে ওরা আপনার কাছ থেকে জিনিসটা কি বলে নিয়ে নিচ্ছে। তারপরে আপনি দেখেন এইখানে ডি এর মধ্যে একটা চাকা আছে, তার মানে এই চাকাটা দিয়ে ওরা বুঝাচ্ছে কি, যে আমরা গতিশীল। এবং এরপরে দেখেন ই এবং এক্স এর মাঝখানে একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্ন দিয়ে ওরা বুঝাচ্ছে গতি, যে তুমি যখন আমাকে দিবা ওই দিনে ওই দিনে নাইট আমরা তোমার জিনিসটাকে দ্রুত পৌঁছে দিব। সো এই যে ওর পুরো লোগোর মধ্যে ওর ব্র্যান্ডের পুরো আইডিওলজি, পুরো হিস্ট্রিটা চলে আসছে। আজকে আমরা সযত্নে রাখছি সবার জীবন বলতেছি, এটা আমাদের এই লোগোর প্যাটার্নের মধ্যে আমরা কিন্তু পুরো গল্পটাকে নিয়ে আসছি। এই যে টয়োটার পেঁচানো জিনিসটা দেখতেছেন, এই পুরো টয়োটা লেখাটা এই লোগোর মধ্যে কিন্তু আছে। এখানে প্রথমে যে
টিটা দেখেন আছে, তারপর ওটা হচ্ছে রাউন্ড, তারপর ওয়াইটা এই যে নিচের পার্টের সাথে এই যে রাউন্ড গিয়েছে এইভাবে। কিন্তু এইভাবে আপনি প্রত্যেকটা লোগোর পেছনে একটা গল্প থাকে, এই গল্প নিয়েই কিন্তু এই যে আমরা দেখেন, আমি এটা যখন ট্যাগলাইন বানাই কোচ কাঞ্চন, তো কাঞ্চন, কাঞ্চন শব্দটার মধ্যে শেষে অন আছে। তো আমি কি চিন্তা করলাম যে এই অনটাকে রিলেট করে আমি একটা ট্যাগলাইন দিব, এবং এটা আমারই বানানো ট্যাগলাইনটা তখন আমি বানাইলাম। যেহেতু আমি হ্যাপিনেস দিতে চাই, মানুষ আমার বিজনেসের কোর্স করুক আর যেটাই করুক, আলটিমেটলি আমার এই কোর্সটা করার পরে তার মধ্যে একটা হ্যাপিনেস অন হয়, তার মানে তার একটা হতাশার বাটনকে অফ করে দিয়ে আমি হ্যাপিনেসের সুইচটাকে অন করে দিচ্ছি। তো দিস ইজ হ্যাপিনেস অন। তাহলে কোচ কাঞ্চনের এই যে অন দেখেন, এইটুক বাদ দিয়ে খেয়াল করেন এখানে কিন্তু অনটা আছে, এই অনটাকে ব্র্যান্ডিং করেছি, তার মানে একটা পাওয়ার আইকন, একটা পাওয়ার, কোচ কাঞ্চন আপনার মধ্যে একটা পাওয়ার দিয়ে দিচ্ছি, এই যে যে স্কিল দিচ্ছি আপনাকে, স্ট্র্যাটেজি দিচ্ছি আপনাকে, সিস্টেম দিচ্ছি, দিস ইজ পাওয়ার। অ্যান্ড এই পাওয়ারটা আপনার মধ্যে যাওয়ার পরে আপনি হ্যাপি ফিল করছেন। এই যে ক্লাসগুলো যখন করছেন, অনেক অ্যাঙ্গেল থেকে আমরা জিনিসগুলো যখন দিচ্ছি, তখন কি হচ্ছে, আপনি নিজেকে এম্পাওয়ার্ড ফিল করছেন, অ্যান্ড আপনার হ্যাপিনেসের সুইচটা অন হচ্ছে। সেই জন্য আমরা বলছি যে হ্যাপিনেস অন, কোচ কাঞ্চন মানে হ্যাপিনেস অন। এখানে যখন আসতেছেন আপনার হ্যাপিনেসটা অন হচ্ছে, আপনার কনফিডেন্সটা অন হচ্ছে, আপনার ভিতরে একটা পাওয়ারের জন্ম হইতেছে। সো এইটা কিন্তু নর্মাল, খুবই নর্মাল, কিন্তু দেখেন এটার ভিতরে কি গল্প, যেটা আমাদেরকে ইন্সপায়ার করে, আমাদের টিমকে ইন্সপায়ার করে, আমাদের কর্মীদেরকে ইন্সপায়ার করে। সো লোগো তো শুধু বাইরের মানুষ শুধু লোগোটা দেখবে, দেখতে কেমন এটা না, এটার পেছনের গল্পটা পুরো টিমকে কিন্তু ইন্সপায়ার করে। এইভাবেই কিন্তু বিগ ব্র্যান্ডগুলো, এই যে কয়েকদিন আগে ইসের লোগো আপনারা দেখলেন রিব্র্যান্ডিং করছে, শাওমির লোগো, $26 মিলিয়ন খরচ করছে একটা লোগো, জাস্ট কর্নারগুলো চেঞ্জ করে দিছে। এখন এই চেঞ্জ করা আপনি আমি কাস্টমার বুঝুক না বুঝুক, কিন্তু লং রানে এটা ডেভেলপ করতে যেখানে কত সিম্পল। বা আপনি স্যামসাং এর লোগো চিন্তা করেন, কোনো আইকন টাইকন কিচ্ছু নাই, হাতিলের লোগো চিন্তা করেন কি সিম্পল, বাট মনে রাখা সহজ। আর আমরা মনে করি লোগো মানে যে যেখানে যে কটা লোগো দেখছেন কত সিম্পল, আমরা মনে করি লোগোতে সারা দুনিয়ার সব কালার দাও, অনেক কিছু আনো, ট্যাগলাইনে মিলাও, এইভাবে সেভাবে। এই সিম্পল করাটাই কিন্তু কঠিন। আপনি যখন সিম্পল করতে শিখে যাবেন, আলটিমেটলি আপনার তখন ওইখান থেকে ব্র্যান্ড দাঁড়াবে।